প্রত্যেককে আজকের লেসনে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেক দিনের মতো একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানান আমার ডিভাইসের স্ক্রিনটি ঠিকঠাকভাবে দেখছেন কিনা এবং আমার ভয়েসটা আপনারা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা। এরপরে আমরা আমাদের যে মূল বিষয়বস্তু অর্থাৎ সর্বশেষ লেসন আমরা যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে করা শুরু করব। ওকে, আচ্ছা, আমার মনে হয় সব কিছু ঠিক আছে। আমরা খুব বেশি সময় নষ্ট না করে প্রিমিয়ার প্রোটাকে অন করে ফেলি। আমরা সর্বশেষ লেসনে প্রিমিয়ার প্রো শিখছিলাম কিভাবে কাজ করতে হয় এবং বাকি জিনিসপত্র সব কিছু নিয়ে কথাবার্তা বলছিলাম। যাই হোক, দেখেন প্রিমিয়ার প্রো অন হয়ে গিয়েছে। আমরা প্রিমিয়ার প্রোটাকে অন করব। তার আগে আমি এটাকে যদি একটু মিনিমাইজ করি, আমি দেখি যে একটা ফোল্ডার তৈরি করেছিলাম ক্লাস ভিডিও নামে, যদি আপনাদের মনে থাকে সেই ফোল্ডারটাকে আমি অন করব। অন করার পরে আমরা তার মধ্যে একটা প্রজেক্ট ফাইল পাবো। এরকম প্রজেক্ট ফাইল থাকার কথা, যেমনটা আমরা দেখেছিলাম। সো এই প্রজেক্ট ফাইলটাকে আমরা বলেছিলাম যে আপনি কাজ করতে করতে এরকম যদি প্রজেক্ট এক্সপোর্ট করে রাখেন বা প্রজেক্ট ফাইল আকারে পুরো জিনিসটা সেভ করে রাখেন, সেই ক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রো ধরেন এরকম ওপেন করেননি আপনি, আমি জাস্ট এটাকে কেটে দিই, মানে আপনার প্রিমিয়ার প্রো ক্লোজ অবস্থাতে আছে, কিন্তু আপনি চাইলে এটার সাহায্যে ডাবল ক্লিক করে অথবা ওপেনে ক্লিক করে আপনি সেই যেই জায়গায় কাজ শেষ করেছিলেন সেই জায়গা থেকে অন করতে পারবেন। আমি ডেমো দেখানোর জন্য জাস্ট অনে ক্লিক করি, আমার প্রিমিয়ার প্রোটা লোড নিচ্ছে এবং আমার এরকম স্ক্রিনের উপরে এইটা অন হয়ে গিয়েছে সর্বশেষ লেসনে। আচ্ছা, এই যে দেখেন এরকমভাবে অন হয়ে গিয়েছে এবং এইটুকু আমরা ইতিমধ্যেই দেখেছি। বিষয়টা বেশ ভালো, অর্থাৎ আপনি যদি অন্য ডিভাইসে নিয়েও কাজ করতে চান সেই ক্ষেত্রে এরকমভাবে করে খুব সহজেই কাজ করতে পারবেন। অর্থাৎ এই ফোল্ডারটাকে যদি আপনি পেন ড্রাইভ বা গুগল ড্রাইভ বা কিছুর মাধ্যমে কারোর সঙ্গে শেয়ার করে আপনারা একসঙ্গে সম্মিলিতভাবে হয়তো বা হাফ হাফ বা ফুল কাজ করতে পারবেন। অনেকের কিছু অভিযোগ আছে যে ভাই আপনার মাউস পয়েন্টারটা দেখা যায় না বা জিনিসটা ছোট দেখা যায়, কিন্তু এই জায়গাটিতে সীমাবদ্ধতার জায়গাটা এমন যে আমার ডিভাইসের যতটুকু কাস্ট হচ্ছে এরিয়া 1920 বা 1080-তে কাস্ট হচ্ছে, এইখানে আসলে এর বেশি বড় করা পসিবল না। যদি পসিবল হতো তাহলে আমি এটা বড় করে নিতাম। আমার মনে হয় যে একটু অনেকে সমস্যা ফেস করেন, কিন্তু যেহেতু আপনি যখন দেখেন তখন চাইলে একটু জুম করে নেওয়া যায়। সেই ক্ষেত্রে আপনার এন্ড থেকে আপনি একটু চেষ্টা করবেন পুরো জিনিসটাকে জুম করে নিতে, সেই ক্ষেত্রে আপনার আর ওই সমস্যাটা ফেস করতে হবে না। আচ্ছা, আমরা বেসিক কাট দেয়া, বেসিক কপি পেস্ট এই সম্পর্কিত ধারণা নিয়েছিলাম। আমরা একটু কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানবো যাতে করে আমরা খুব সহজে কাজ করতে পারি। আপনারা দেখেন এই একটা ফুটেজ আছে, এই ফুটেজটাকে যদি কাট দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হয়, প্রথমে রেজর্ট টুল নিতে হয়। রেজর্ট টুলটা নেওয়ার জন্য হয় এখানে যেতে হবে, এখানে গিয়ে এটা সিলেক্ট করে তারপরে এনে এখানে ক্লিক করে কাট দিতে হবে, অথবা কিবোর্ডের সি ক্লিক করে রেজর্ট টুলটা ইনেবল করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে, কাট পড়বে, তারপর আবার সিলেকশন টুল থেকে এটা ধরতে হবে। এরকম একটা লেন্দি প্রসেস আছে। এবং ডিলিট করার জন্য যদি দেখেন কোনো ফুটেজকে যদি আপনি ডিলিট করেন, দুটো পথ আছে। এখানে টাইম লাইনের কোনো ফুটেজকে আপনি বাদ দিয়ে দিতে চান, সেই ক্ষেত্রে রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পরে এই যে দেখেন এখান থেকে আপনাকে হয় এই জায়গা থেকে ক্লিপটাকে কাট করে এরকমভাবে গায়েব করে দিতে হবে। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফ্রিয়ে আনি, অথবা এইখানে ক্লিক করে ফুটেজটাকে সিলেক্ট করার পর কিবোর্ডের থেকে ডিলেট যে বাটনটা থাকে সেই বাটনটাতে ক্লিক করতে হবে, তাহলে পুরো ব্যাপারটা ডিলেট হবে। আমরা জিনিসটাকে সব থেকে ইজি প্রসেসে করব, কারণ আমাদের ভিডিও এডিট করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন পড়ে এই দুটো জিনিস। আমরা যে কাজটা করব, এই যে ফাইল অপশনটা আছে তার পাশে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে যাব। আশা করছি যে আপনারা এটা হয়তো দেখতে পাচ্ছেন। এডিট অপশনে যাবে এবং এডিট অপশন থেকে এখান থেকে দেখব কিবোর্ড শর্টকাট নামে একটা অপশন আছে, এইটাকে অন করবে। এরকম একটা ডগল ওপেন হবে। আমরা প্রাথমিক অবস্থাতে দুটো পরিবর্তন করব, ধীরে ধীরে আরও পরিবর্তন করব, কিন্তু সেটা পরে। আমরা যখন সাধারণত কাজ করি তখন আমাদের দুটো হাত দুইটা জায়গায় থাকে কম্পিউটার নিয়ে কাজ করতে বসলে। একটা হচ্ছে মাউসটা আমরা ডান হাত থেকে ধরি এবং ডান হাতটা সাধারণত, এইটা যদি আপনি একটা কিবোর্ড হিসেবে ধরেন তাহলে এই পোর্শনটাতে থাকে এবং কিবোর্ডের এই জায়গাটিতে আমাদের হাতটা থাকে ম্যাক্সিমাম এইটুকু জায়গার মধ্যে আমাদের। তাহলে এইটুকু জায়গার জিনিসপত্রকে এডিট করতে হবে। আমার যেই সেটিংয়ে আছে আপনার এই সেটিংয়ে থাকবে না, আমার এটা একটা কাস্টম সেটিং করা। এখানে দেখেন কাস্টম আছে, আপনার এখানে থাকবে এরকম অবস্থাতে প্রিমিয়ার প্রো ডিফল্ট এই যে অবস্থায় আছে এরকম অবস্থাতে পাবেন। আমরা দুটো পরিবর্তন করব। প্রথম পরিবর্তন কি, সার্চ অপশনে এসে সার্চ করব ডিলেট লিখে। আমরা যখন ডিলেট লিখে সার্চ করবো এই দেখেন ডিলেট ক্লিয়ার আসবে। আমরা এইটাকে ক্লিক করে ধরবো, ধরে নিয়ে এই যে কিবোর্ডের এস আঁকা বাটনটা এইখানে ছেড়ে দিব। এই যে এস আঁকা বাটন, সরি
আচ্ছা, কিবোর্ডের এস আঁকা বাটনটার উপরে ছেড়ে দিব, অথবা আমরা কিবোর্ডের এস আঁকা যে বাটনটা সেইটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। আমি যদি প্রসেসটা দেখাই, 26টা ব্যবহার করতে করতে একটা বাজে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আপনি ধরেন এই যে এস আঁকার এসটাকে ক্লিক করে ধরে এনে জাস্ট এই ডিলেট লেখাটার উপরে ছেড়ে দেন, দেখবেন যে আপনার এইটা অটোমেটিক্যালি এসে ডিলেট শিফট হয়ে গিয়েছে। পাশে আবার ক্রস চিহ্ন আছে, কারণ একটা কাজ মাল্টিপল কি চাইলে আমরা অ্যাড করতে পারি, সেই জায়গাটিতে আমরা মাল্টিপল কি অ্যাড করবো না, জাস্ট সিঙ্গেল কি রাখবো। এরপরে আমরা সার্চ করব অ্যাড এডিট লিখে। ওকে, অ্যাড এডিট লিখে সার্চ করার পরে এই যে এক্স বাটনটা আছে এইটাকে ড্র্যাগ করে ধরে এই অ্যাড এডিটের উপরে ছাড়বো, এবং এই পাশে যেই কন্ট্রোল প্লাস কি আছে এইটাকে কেটে দিব। এই দুটো পরিবর্তন আমরা করে জাস্ট ওকে দিয়ে দিব কিবোর্ডে। এখন দেখেন পুরো জিনিসটাকে কাটা কত ইজি। আমরা যখন এই বারটাকে যখন এডিট করব তখন টাইমলাইনে সাধারণভাবে বারটাকে এরকম মুভ করে আমরা শিখবো যে দেখবো যে আমাদের ফুটেজের আউটপুট কীরকম আসতেছে। সবসময় আমাদের আসলে এখানে সোর্স মনিটরে গিয়ে এরকমভাবে এটাকে প্লে করে এই জায়গা থেকে দেখার সময় হয়ে উঠবে না। আমরা অধিকাংশ ক্ষেত্রেই এইখান থেকে টাইমলাইনে কাজ করতে করতে হয়তো বা আমরা এই পাশটুকুতে ফুটেজ বসিয়েছি, তারপর টাইমলাইনে কাজ করতে করতে এই পাশে এসে দেখেছি। যেমনটা আমি আসলে ক্যাপকাটে মুভি কন্টেন্ট কীভাবে এডিট করবেন সেইটা দেখানোর সময় যেই প্রসেসটা ফলো করেছিলাম, এই জায়গাটিতেও প্রসেসটা সিমিলার। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফুটেজটার উপরে যাব দেখবেন সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমরা কিন্তু এই বারটাকে ধরে ডানে বামে মুভ করছি, মাউসের অবশ্যই রাইট পোর্শনটা ক্লিক করে ধরতে হবে। এখন ধরেন আপনি এই জায়গায় একটা কাট দিতে চান, আগের প্রসেসটা অনেক কমপ্লেক্স ছিল, এখন যে জায়গায় কাট দিতে চান এই নীল বারটাকে সেখানে নিয়ে এসে জাস্ট এক্সে ক্লিক করেন, দেখেন অটোমেটিক কাট চলে এসছে। আপনি যেটাকে সিলেক্ট করতে চান সেইটার উপরে জাস্ট নীল বারটাকে এরকম নেন আর এবং কিবোর্ডের এস ক্লিক করেন, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আমাদের বারবার সিলেকশন টুল, রেজাল্ট টুল এইদিকে যেতে হচ্ছে না। পুরো জিনিসটাকে আমরা একদম শর্টকাট করে নিয়ে এসেছি, কারণ এডিট করার ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন পড়ে সেইটা হচ্ছে এডিট, এই যে কাট দেয়া এবং ডিলিট করা। ওকে, আশা করছি যে এই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনারা একটা বিস্তর ধারণা পেয়েছেন। আমি জাস্ট ডিসপ্লেটাকে একটু অফ করি। এইভাবে করে আমরা প্রত্যেকটা জিনিসপত্র অনেক সহজ বা ইজি প্রসেসে করার চেষ্টা করব, এবং এই যে সহজ বা ইজি প্রসেসে যেইভাবে করব আপনারাও ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন, কারণ এইটাই হচ্ছে সবথেকে বেস্ট পন্থা আপনি বলতে পারেন। আমি জাস্ট এখানে এসে যদি নর্মালি পিক্সেলস লিখে সার্চ করি, পিক্সেলস লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা থেকে আমরা ফুটেজ নিব। আমরা মোটামুটি এখান থেকে ফুটেজ নিয়ে যতটুকু ইচ্ছা আমরা ইউজ করতে পারবো, সেইটা নিয়ে তেমন একটা ইস্যু ফেস করতে হবে না। এখানে বাংলাদেশ সি বিচ কুয়াকাটা চলে এসছে। আচ্ছা যাই হোক, আমি জাস্ট একটা ফুটেজ নিলেই তো হচ্ছে। ধরেন এই ড্রোন ফুটেজটাকেই আমি কালেক্ট করি, এটা কুয়াকাটার ফুটেজ বলে আমার মনে হচ্ছে না। আমার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু অপেক্ষা করব ডাউনলোড হওয়ার জন্য। আমি এটাকে এই পাশে নিয়ে আসি। আমরা ফুটেজটাকে কাট এবং কপি করার জন্য এই সহজ পথটাকে ব্যবহার করব। ওকে, এখন দেখেন আমরা মাঝে মধ্যে কিছু ছোটোখাটো ব্যাপার আছে যেটা আমাদের প্রিমিয়ার প্রো শিখতে গেলে বা প্রিমিয়ার প্রোর কাজ জানতে গেলে এটা খুব বেশি প্রয়োজন পড়বে, এবং আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন ইন্ডাস্ট্রির বাইরেও এই ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে কিছু করতে চাই তাদের এই জিনিসপত্রগুলোকে অনেক ভালোভাবে বা সহজভাবে করতে হবে, ভালোভাবে শিখতে হবে, না হলে আমরা পুরো প্রসেসটাকে ওইভাবে করতে পারবো না। ওকে, এখন দেখেন আমরা প্রিমিয়ার প্রোতে টেক্সট তৈরি করা শিখেছিলাম যে কীভাবে টেক্সট ইফেক্ট বানাতে হয়। আফটার ইফেক্ট আমরা ক্যাপকাটে টেক্সট ইফেক্ট শিখেছিলাম, এবং ক্যাপকাটে প্রচুর পরিমাণে ইফেক্ট প্রিসেট ছিল যেটার সাহায্যে আমরা টেক্সটটাকে তৈরি করতে পারতাম, এবং সেইটা আমাদের জন্য খুব একটা হ্যাসেলের ছিল না। আমাদের ফুটেজটা ডাউনলোড হয়ে গিয়েছে, আমি জাস্ট ফুটেজটাকে এই পাশে নিয়ে আসি, আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। ক্যাপকাটে টেক্সট ইফেক্ট এডিট করা বা তৈরি করা তেমন একটা হ্যাসেলের না, কারণ সব কিছুই প্রিসেট অবস্থাতে থাকে। এটা অনেক জুম হয়ে আছে, আমি জাস্ট এটাকে 50 করে দেই। আচ্ছা, এই যে 50% কীভাবে এটা হলো বা এই জিনিসপত্র আপনি যখন ডে বাই ডে কাজ করবেন তখন আপনার নিজের মাথায় চলে আসবে যে কোনটা 50% দিতে হবে এবং কোনটা 50% দিতে হবে না। যেই জায়গাটিতে ছিলাম যে ক্যাপকাটে টেক্সটের জন্য অনেক বেশি প্রিসেট, অনেক বেশি ইনবিল্ড ইফেক্ট দেয়া আছে, প্রিমিয়ার প্রোতে সেগুলো আপনি পাবেন না। আপনাকে এখানে ম্যানুয়ালি সব কিছু তৈরি করতে হবে, যেহেতু এটা হাইলি প্রফেশনাল সফটওয়্যার। এখানে দেখেন অনেকগুলো ট্যাবের মধ্যে একটা ট্যাব আছে সবার নিচে টেক্সট আঁকা, যেটার নাম হচ্ছে টাইপ টুল। আপনি যদি এইটার উপরে ক্লিক করেন তাহলে একটা টুল সিলেক্ট হবে, যেই টুলটা আপনি এই যে আপনার প্রোগ্রাম মনিটর উপরে ধরলে টুলটা
আকৃতি চেঞ্জ হয়ে যায়। যদি আমার সিলেকশন টুল থাকে তাহলে নর্মাল মাউসের মতো থাকে, কিন্তু যখন আমি টেক্সট টুলটাকে সিলেক্ট করি তখন এটার ধরনটা পরিবর্তন হয়। এইটা আবার যদি ক্লিক করে ধরে থাকেন তাহলে এখানে আরও দুটো একটা অপশন নিচে হাইড অবস্থাতে অন হয়। আমরা সেই জায়গায় যাব না, জাস্ট এইটাকে অন করব। এখানে যদি আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন রেড একটা মার্ক পড়েছে। এখন আমরা এখানে কোনো একটা টেক্সট লিখতে পারি। ধরেন আমি একটা টেক্সট লিখার চেষ্টা করি। আচ্ছা, আমি এখানে বাংলাদেশ লিখলাম। আমি বাংলাদেশ লিখার পরে দেখেন এরকমভাবে র্যান্ডমলি একটা বাংলাদেশ এসছে এবং উপরে দেখেন একটা লেয়ার চলে এসছে, অটোমেটিক একটা লেয়ার চলে এসছে। আমরা এই লেয়ারটাকে ছোট বড় সামনে পিছনে নিতে পারবো, বিভিন্ন জিনিসপত্র করতে পারবো। লেয়ার যেটা আসছে এইটা হচ্ছে টেক্সট লেয়ার। আপনি যদি এটাকে মুভ করেন তাহলে টেক্সটটা চলে যাবে, অর্থাৎ এই লেয়ারটুকু যতটুকু জায়গা জুড়ে থাকবে ততটুকু জায়গা জুড়ে আপনার টেক্সট ইফেক্টটা শো করবে, ততটুকু জায়গা জুড়ে আপনি টেক্সট ইফেক্টটা দেখতে পারবেন। এবং লেয়ারটা চলে গেলে আপনার টেক্সট ইফেক্টটা আর ওই জায়গায় ওইভাবে দেখা যাবে না, অন্য ফুটেজ বা অন্য কিছু দেখা যাবে। প্রিমিয়ার প্রোটা লেয়ার বেস এইভাবে অনেক ভালো কাজ করে। আপনি এখানে 200 300 400 500 লেয়ার নিয়েও খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, অনেকের 200 300 400 500 লেয়ার শুনে হয়তো একটু অস্বাভাবিক মনে হতে পারে। আমিও বলতে গিয়ে জিনিসটা আমার নিজের কাছে অস্বাভাবিক লাগছে। 2 3 4 500 আসলে লেয়ার মানুষ নিয়ে তো কাজ করে, অবশ্যই যারা এডিট করে তারা এই নিয়ে কাজ করে, সমস্যা নেই, আপনিও করবেন যখন ওই লেভেলের এডিটর হবেন। বাট আমরা সাধারণ ক্ষেত্রে যেটা করি যে 10-15টা লেয়ার নিয়ে কাজ করি, আমি তালে তালে বলে ফেলেছি। যাই হোক, এখানে দেখেন এই যে টেক্সটটা আমরা নিয়ে এসেছি, এই টেক্সটটাকে আমরা চাইলে এটাকে এরকম সিলেক্ট করে ডানে বামে মুভ করতে পারি এবং এটার পজিশন চেঞ্জ করতে পারি। এবং এখান থেকেও সিমিলারলি এটাকে ডানে বামে এবং এখান থেকে এটাকে স্কেল জুম এবং জুম আউট করা যায়। কিন্তু আমরা টেক্সটের ক্ষেত্রে কখনোই এখান থেকে জুম ইন বা জুম আউট করব না। আমরা টেক্সটের ক্ষেত্রে যেই কাজটা করব তা হলো গিয়ে আমরা এটাকে এসেনশিয়াল গ্রাফিক্স যে প্যানেল আছে সেই প্যানেল থেকে এডিট করবো। এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, ভাই এসেনশিয়াল গ্রাফিক্স কই, সেইটা তো আমি দেখতেছি না। আপনি যদি আপনার প্রিমিয়ার প্রোতে কোথাও এসেনশিয়াল গ্রাফিক্স খুঁজে না পান, হতাশ হওয়ার কোনো দরকার নেই। কোনো প্যানেলই যদি এইখানে থাকে, যেটা আমার কাছে দেখছেন, আমি আপনাকে দেখানোর সময় দেখাচ্ছি কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এখান থেকে উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে দেখবেন এখানে অনেক কিছু লেখা আছে, অর্থাৎ আপনার যেই যে প্যানেল এই জায়গায় ওপেন আছে সেগুলোর সামনে টিকমার্ক দেওয়া। যেমন আমার ইফেক্ট কন্ট্রোল অন আছে, টিকমার্ক দেয়া, অডিও অন আছে, টিকমার্ক দেয়া, ইফেক্টস অপশন অন আছে, টিকমার্ক দেয়া, ইনফো অন আছে, টিকমার্ক দেয়া, টুলস অপশন অন আছে, টিকমার্ক দেয়া। এখন আমার এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে টিকমার্ক নেই, অর্থাৎ এসেনশিয়াল গ্রাফিক্স আমরা ক্লোজ করে রেখেছি, অথবা আমার যে ওয়ার্ক স্পেস সেইখানে অটোমেটিক এসেনশিয়াল গ্রাফিক্সটা অন হয়নি। এখানে যদি আমি একটা টিক দিই, দেখেন আমার ডান পাশে এসেনশিয়াল গ্রাফিক্স চলে এসছে এবং এই পাশে আমরা এখন এই টেক্সটটাকে এডিট করার হিউজ পরিমাণে অপশন পাচ্ছি। সর্বপ্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে, আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো টেক্সট লিখব তখন আমি যদি এটাকে এরকমভাবে একটু জুম করি, এইটা যখন আমি এই যে কর্নারে মাউস পয়েন্টারটা লিখে এরকমভাবে জুম করছি তখন কিন্তু এইটা স্কেল আপ হয়ে জুম হচ্ছে না। আপনাকে টেক্সটের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেক্সট দুইভাবে বড় করা যায়। এক হচ্ছে পুরো টেক্সটটাকে জুম করে দেয়া, রাস্টার একটা এটা রাস্টার অবস্থাতে আছে সেটাকে জুম করে দেওয়া, জুম করলে কি হবে, টেক্সটটা ফেটে যাবে। আর একটা আছে ফন্টটাকে বড় করা, ফন্টটা আপনার ভাঙবে না, এটা ভেক্টর অবস্থায় থাকে, আপনি যত বড় করেন ফন্ট এটা কোয়ালিটি নষ্ট হবে না। কিন্তু জুম করে যদি আপনি পুরো টেক্সটটাকে বড় করতে চান সেই ক্ষেত্রে এটার কোয়ালিটি নষ্ট হবে। এটা যদি কর্নারে টান দিয়ে আমরা এরকম জুম করি তাহলে এটা কিন্তু ফন্ট সাইজ বৃদ্ধি পাবে, নট এইখান থেকে স্কেল। যেমন ফুটেজের ক্ষেত্রে আমরা যদি ফুটেজটাকে এই যে ডান পাশ থেকে ধরি, আপনি দেখেন এই জায়গাটা লক্ষ্য করেন স্কেলে, আমরা যদি এইভাবে করে ড্র্যাগ করি দেখেন এইটা কিন্তু বৃদ্ধি পায়। আমি জাস্ট এটাকে আবারও 50-এ নিয়ে আসি, সরি 50, আচ্ছা আমি এটাকে 0 করে দিই, বাংলা কিবোর্ড অন করে এই জন্য। এটা যদি 50-এ নিয়ে আসি, দেখেন যে আমরা যখন জুম করি এটা কিন্তু টেক্সটের ক্ষেত্রে যখন আমরা এটাকে জুম করি তখন কিন্তু এই জায়গার এইটা বাড়ে বা কমে না। আপনি দেখেন এটা কিন্তু বাড়ছেও না কমছেও না, কিন্তু বাড়ে কমে কই এই জায়গার, অর্থাৎ এইখান থেকে এটাকে বৃদ্ধি কমে। বাট আমরা এই দুটো জিনিসের একটা জিনিসও করব না, এখানেও আমরা এটাকে স্বাভাবিক 100 রাখবো। আমার এই বাংলা বারবার লিখে ফেলছি, এইটাকে আমরা স্বাভাবিকভাবে 100 রাখবো। আমরা যে কাজটা করবো, এই যে ফন্টের নিচে দেখেন স্টাইল আছে, এরপরে টেক্সট আছে, টেক্সট অর্থাৎ ফন্টের নাম রেগুলার, এখানে প্রচুর স্টাইল আছে, আমরা এখান থেকে এইটাকে জুম করব, তাহলে আমাদের সব থেকে বেস্ট। বাট আপনি যদি একটা জিনিস দেখেন যে ফুটেজ যখন আপনি জুম করেন, ফুটেজটা কিন্তু এই মিডলে মনে হয় ওকে কিছু আটকিয়ে রেখেছে এবং ও চারপাশ থেকে জুম হয়, রাইট? তো আপনি যখন টেক্সটের ফন্ট
সাইজ বাড়ান আর জুম করেন, দেখেন এটা কিন্তু একটা কর্নার থেকে জুম ইন জুম আউট হচ্ছে। এই কর্নারটা মনে হচ্ছে এই জায়গা থেকে নড়ছে না, চারপাশে জুম ইন জুম আউট হচ্ছে বা ফন্ট সাইজ বাড়তেছে কমতেছে। এইটাকে আসলে কন্ট্রোল করার কি প্রয়োজন বা এইটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, এইটা আমাদের জানা খুব জরুরি। আমরা সবসময় চাবো যে মিডল অবস্থা থেকে এইটা ফন্ট সাইজ বাড়ুক বা জুম হোক, যেটাই হোক মিডল অবস্থাতে হোক। এইটা করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এইখানে দেখেন একটা গোল বৃত্ত আছে, আমার মাউস পয়েন্টারটা এরকম এখন স্বাভাবিক, কিন্তু যখন আমি গোল বৃত্তর মধ্যে নেই, দেখেন মাউস পয়েন্টারটার নিচে মাউসের অ্যারোটা কেমন চেঞ্জ হয়ে যায়, নিচে একটা চৌকা বক্সের মতো আসে। এইটাকে আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে যেই জায়গায় রাখবো ও সেই পয়েন্ট থেকে ফন্ট সাইজ বাড়ানোর যা করেন ও সেই পয়েন্ট থেকে পুরো জিনিসটা পরিবর্তন হবে, বিকজ ও অ্যাঙ্কর পয়েন্টটা আসলে ওই জায়গায় ও সিলেক্ট করেছে, অর্থাৎ এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্টের হচ্ছে মূল বিষয়বস্তু। সো আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এরকমভাবে হচ্ছে পরিবর্তন করে নিব, অর্থাৎ আমাদের যেরকম প্রয়োজন। এই যেটা নিয়ে আরও বিস্তারিত কথা আছে, অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা প্রচুর অ্যানিমেশন করতে পারি, আর অনেক জিনিসপত্র করতে পারি, সেইখানে যাব। তাহলে আমরা বেসিক যেটা জানি যে টেক্সট লেখার পরে আমরা কখনোই এইখান থেকে জুম করব না বা এখান থেকেও জুম করবো না, আমরা হচ্ছে এটার ফন্ট সাইজটাকে নিয়ে কাজ করবো। এখন দেখেন এটা একটা সাদামাটা অবস্থাতে আছে, অর্থাৎ এই টেক্সটটা কিন্তু দেখতে কোনো তেমন একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে বাংলাদেশ বানান ভুল লিখেছি, কি একটা অবস্থা। যাই হোক, আচ্ছা যাই হোক, এই জায়গাটিতে আমরা যেই কাজটা করবো, এখন আমাদের একটা সুন্দর ফন্ট নিতে হবে। প্রিমিয়ার প্রোতে টেক্সটের ফন্ট পরিবর্তন করা খুবই ইজি প্রসেস। এই যে দেখেন টেক্সট লিখে এর নিচে একটা বক্স, এখান থেকে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, এখানে আমাদের যত ফন্ট আছে ডিভাইস ইনস্টল করা সকল ফন্ট এই জায়গাটিতে শো করবে, এবং আমরা চাইলেই ইচ্ছা মতো ফন্ট ইনস্টল করতে পারবো। সেই প্রসেস আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, আশা করছি সেইটাকে বারবার দেখাতে হবে না। আমার এই ডিভাইসটাতে আসলে 3টা ফন্ট আছে, কালপুরুষ, আলমগীর নামে, আর একটা সিয়াম রূপালী। তো আমি নর্মালি এই ফন্টটাকে দেই, যেটা একটু মনে হয় দেখলে যে না চেঞ্জ হয়েছে, কালপুরুষ দিলে চেঞ্জ হবে না। দেখেন এখন কিন্তু আমাদের টেক্সটটা মোটামুটি সুন্দর লাগছে। আমাদেরকে ইনফোগ্রাফ কন্টেন্ট হোক বা যে কোনো কন্টেন্ট হোক, বা আমাদের নিজেদের ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট ফন্টকে চুজ করতে হবে, যে আমরা সার্বক্ষণিক এই ফন্টটা নিয়ে কাজ করব। এই ফন্টটাই হচ্ছে আমাদের সিগনেচার ফন্ট। প্রত্যেকটা জিনিসের একটা সিগনেচার জিনিস থাকে না, ওইরকম আপনাকে একটা সিগনেচার ফন্ট ডিফল্ট অবস্থাতে সিলেক্ট করে নিতে হবে, যাতে করে আপনি সার্বক্ষণিক ওইটাকে নিজের সিগনেচার ফন্ট হিসেবে আপনার অডিয়েন্সের কাছে তুলে ধরতে পারেন। কিছু দেখলি অডিয়েন্স মনে করে যে না এইটা তো আসলে অমুক ভাইয়ের চ্যানেল বা অমুক নামের চ্যানেলে আমি আসলে দেখেছি। যাই হোক, এখানে যদি আপনার এই ফাংশনগুলো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, এসেনশিয়াল গ্রাফিক্স সিলেক্ট থাকা অবস্থায় এতটুকু আসে, তাহলে হতাশ হবেন না, জাস্ট এই লেয়ারটার উপরে ক্লিক করলে বাকিটা অন হবে। এখন দেখেন এই টেক্সটের আরও অনেক জিনিসপত্র করা যায়, যদি অনেক লাইন হতো তাহলে এটা মিডল লাইন এবং আরও ভিন্ন ভিন্ন জিনিসপত্র করা যেত। এই জায়গাগুলোতে আমি আস্তে আস্তে আসবো, বাট আপনি টেক্সটটাকে চাইলে অটোমেটিক মিডলে নিয়ে আসা, অটোমেটিক সাইডে নিয়ে আসা, উপর নিচ লেয়ার ওয়াইজ এইটাকে পরিবর্তন করতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা পুরো ভিডিওর মাঝখানে থাকবে, এটা যদি আপনি ম্যানুয়ালি এরকম করেন, সেই ক্ষেত্রে আপনি কখনোই মিডল পজিশনটা হয়তো বা পাবেন না, বা আপনার একটু খুঁতখুত কাজ করবে, হয়তো একটু উপরে বা নিচে হবে। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, দেখবেন এটা অটোমেটিক মিডলে চলে এসছে, অর্থাৎ এই দুই পাশের মিডল। এবার এই উপর নিচের মিডিলেও তো থাকা দরকার, এইখানে ক্লিক করলে এটা উপর নিচ থেকে এখন এটা একদম সেন্টার পজিশনে আছে। এইভাবে করে পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কাজ করে, অর্থাৎ আপনার একদম সেন্টার পজিশন আনার জন্য এই দুটোকে, আবার যদি সাইডে নিতে চান এক সাইডে, তাহলে এটা লেফট সাইডে নিয়ে আসার জন্য, এটা রাইট সাইডে নিয়ে আসার জন্য, এইটা টপে নিয়ে যাওয়ার জন্য, এইটা হচ্ছে বটমে নিয়ে আসার জন্য। অর্থাৎ এভাবে করে আপনি এখান থেকে অটো অ্যালাইন করতে পারেন, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বা এই এডিটিংয়ের ভাষায় অ্যালাইনমেন্ট বলি। আপনি এই ধরনের অ্যালাইনমেন্টটা এই জায়গা থেকে করতে পারেন। ওকে, যাই হোক, যেই জায়গাটিতে আমরা ছিলাম, একটা সেকেন্ড, যাই হোক যেই জায়গাটিতে আমরা ছিলাম সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে ফন্টটাকে চেঞ্জ করে নিব, এরকম একটা টেক্সট লিখবো। আমরা চাইলে কিন্তু এখানে টেক্সটের কালারটাও পরিবর্তন করতে পারি। ধরেন এই যে ফিল কালার এখন সাদা আছে, আমরা চাইলে এটাকে এই যে কালার উপরে ক্লিক করলে এখানে একটা কালার ডায়াগ্রাম অন হবে। এই জায়গা থেকে আমরা যে কোনো একটা কালারকে ওকে সিলেক্ট করে দিতে পারি। ধরেন আপনার যেই ধরনের কালার প্রয়োজন বা যেই ধরনের কালার পছন্দ, আপনি সেখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। আবার একটা জিনিস দেখেন, এই জায়গায় একটা মজার ব্যাপার আছে। ধরেন আমি ব্রাউজারটা নিয়ে আসলাম, আপনি একটা ইউনিক কালার চাচ্ছেন আপনার টেক্সটের জন্য, তাহলে আপনি এই জায়গাটিতে এসে জাস্ট গুগলে সার্চ দিতে পারেন,
কালার প্যালেট লিখে যদি আপনি সার্চ দেন অনেকগুলো ওয়েবসাইট পাবেন, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, এইটা আপনার উপরে নির্ভর করে, আপনার যে আমি যেটা দেখিয়েছি সেরকম ওয়েবসাইটে যেতে হবে এরকম না। এখানে দেখেন প্রচুর পরিমাণে কালার আছে এবং এই কালারগুলো কিন্তু, আর এই জুয়ো কি একটা বাজে জিনিস, এই ফালতু জিনিসের অ্যাড চলে আসে, এটা খুবই বাজে। আমি অফও করতে পারতেছি না আসলে, সরি এই জিনিসটা আসার জন্য অ্যাড রিমুভ হচ্ছে না। যাই হোক, এইখানে দেখেন এমনি সাধারণত আমরা যে কালারগুলোকে পিক করতে পারি তার থেকে এখানে একটু ডিফারেন্ট টাইপের কালার আছে। সবুজ কালারের দিকে যদি দেখেন বা অন্য কালারের যদি দেখেন, এই জায়গাগুলোতে যে কালারের একটা কোড আছে, এই কোডের সাহায্যেও কিন্তু আমরা কালার চাইলে পরিবর্তন করতে পারি। ধরেন আমার এই কালারটা পছন্দ হয়েছে, এই গ্রিনটা, এটা একটা কি টাইপ যেন বলে, আমি জাস্ট যদি এখানে ক্লিক করি কপিড হয়ে গিয়েছে। এটা কাজ করবে কিনা আমি শিওর না, কাজ না করলে আমরা অন্য পথ দেখবো, যেই পথে আসলে সব থেকে সহজ হয়। এখানে যদি এই যে নিচে দেখেন কালার প্লেট অন হওয়ার পর হ্যাশট্যাগের পরে বক্স আছে, এখানে যদি পেস্ট করি দেখেন আমার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। অনেক ওয়েবসাইট থেকে আপনার কিছু কালার পছন্দ হবে, যেই কালারগুলোর হয়তো বা এরকম আপনি কালার কোডটাকে কপি করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, সেই ছবিটাকে ডাউনলোড করবেন। ধরেন আমি এখানে রাইট ক্লিক করলাম, করার পরে এই জায়গায় এই ছবিটা ডাউনলোড করা যাচ্ছে না, কারণ এই ওয়েবসাইট যেহেতু আপনাকে কালার পিক করতে দিচ্ছে, তাই ছবি ডাউনলোড করাটাকে রেস্ট্রিক্টেড করে রেখেছে। সকল ওয়েবসাইট আসলে ছবি ডাউনলোড করা অ্যালাউ করে না। তাহলে আসলে আমরা এই ছবিটাকে ডাউনলোড করব কিভাবে? আমি জাস্ট এটাকে দিয়ে একটু ওকে দিয়ে মিনিমাইজ করি, জাস্ট একটু ভালো ট্রিক আপনাদেরকে দেখাই। এই ধরনের ট্রিক প্রচুর আমাদের কাজে লাগবে। আমরা একটা স্ক্রিনশট নিব এই জায়গা থেকে। আমার স্ক্রিনশট সফটওয়্যার মেবি ইনস্টলেশন নেই, যা আমি তাও একটু চেক করি, না হলে আপনাদেরকে ম্যাকের ক্ষেত্রে আসলে এইটা অটোমেটিক থাকে স্ক্রিনশট। Ctrl+Shift+4 ক্লিক করলে স্ক্রিনশটের অপশনটা অন হয়। উইন্ডোজের ক্ষেত্রেও থাকে, বাট উইন্ডোজের ওইটা অনেক বেশি কমপ্লিকেটেড মনে হয় আমার কাছে, তাই আমি উইন্ডোজের ওইটা ব্যবহার করি না। আমি যেটা ব্যবহার করি সেইটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিই। এই যে লাইট শট লিখে যদি সার্চ করেন, এরকম গুগলে এসে লাইট শট লিখবেন, লেখার পরে সার্চ করলে এই যে লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, এটা দুটো ডিভাইসের জন্যই পাওয়া যায়, উইন্ডোজের জন্যও পাওয়া যায়, ম্যাকের জন্যও পাওয়া যায়। কিন্তু ম্যাকে যেহেতু ডিফল্ট অবস্থার যেটা আছে ওইটাই অনেক সুন্দর, Ctrl+Shift+4 ক্লিক করলে তাহলে অটোমেটিক চলে আসে। যেহেতু উইন্ডোজ ওই অত কনভিনিয়েন্ট আমার কাছে মনে হয় না। আপনারা যদি কেউ উইন্ডোজ থেকে এই যে প্রিন্টে ক্লিক করে স্ক্রিনশট নেন, সেটা আপনার ব্যাপার, আপনি ভালোবাসেন, বাট আমি পছন্দ করি না, তাই আমি উইন্ডোজে লাইট শট ইউজ করি। এখান থেকে আমি জাস্ট ডাউনলোড করে নিয়ে, আমাকে একটু টাইম দেন, আমি জাস্ট এটাকে একটু অন করি। ওকে, এরকম আপনার সামনে একটা অন হবে, আপনি জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। আমি এটার উপরে রাইট ক্লিক করি, কি হলো, আচ্ছা রাইট ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করলে আমার কাছে একটা ইয়েস চাবে, আপনাদের কাছে ইয়েস চাওয়ার পরে এরকম একটা ছোট্ট ডগল ওপেন হবে, এরপরে আবারও এরকম একটা ডগল ওপেন হবে, অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। এদের সফটওয়্যার ইউজ করতেছি, এদের টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড ফিনিশ। আমার কিন্তু লাইট শটটা ইনস্টলেশন প্রসেস শেষ। আমি যদি এখন আপনাকে দেখাই, সেই ক্ষেত্রে আপনি হয়তোবা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আমি জাস্ট এটাকে এরকম নিয়ে আসি। এই কালারটা কই যেন একটা কালার আমরা পছন্দ করলাম না, চল আচ্ছা যাই হোক, আমরা সবাই মিলে খুঁজে বের করবো, ব্যাপার না। এখান থেকে কোন কালারটা আমি নিয়েছিলাম, কোনটা এই যে এই কালারটা। যাই হোক, এখন আমরা এই লাইট শটটাকে জাস্ট যদি ক্লিক করি রাইট শটের উপরে, তাহলে এরকম স্ক্রিনটা একটু হয়ে যাবে এবং আমার সিলেক্ট এরিয়া লিখে আসবে মাউস পয়েন্টার নিচে। আমি জাস্ট এই এরিয়াটুকুকে সিলেক্ট করে এইখান থেকে দেখেন এইটাকে সেভ করা যায়, সেভ দেয়া যায়। এখান থেকে চাইলে আপনি কপি করে কাউকে সেন্ড করতে পারেন ডিরেক্ট, বাট যেহেতু আমার এটা সেভ করতে হবে, সো আমি এখান থেকে সেভে ক্লিক করলে আমার সামনে এরকম একটা ফোল্ডার ওপেন হবে, যে কোন ফোল্ডারে আমি সেভ করতে চাই এবং কী নাম দিতে চাই সেটা বলছে। আমি জাস্ট ধরেন এটাকে ডেস্কটপ সিলেক্ট করি, ডেস্কটপ, এই যে দেখেন ডেস্কটপ সিলেক্ট করলাম, এরপরে স্ক্রিনশট অন, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিন। আমি জাস্ট এখন এটাকে ওপেনে ক্লিক করে সেভ দিব, আমার ডেস্কটপে সেভ হয়ে যাবে। আমার এইটা সেভ হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে যদি একটু মিনিমাইজ করে নিয়ে আসি, দেখেন এই হচ্ছে আমার স্ক্রিনশটটা। এখন আমি প্রিমিয়ার প্রোটাকে অন করি। যেই ওয়েবসাইট থেকে আসলে এরকম কালারটা চুজ করা যাবে না, সেই ওয়েবসাইটের কথা বলেছি আমি, কিন্তু আপনাকে সব জায়গায় যেই জায়গা থেকে আপনি কালারের কোড পিক করতে পারবেন, যেমনটা আমি দেখালাম, সেখানে করার দরকার নেই। জাস্ট এইটাকে যদি টাইম লাইনে ড্র্যাগ করেন, অটোমেটিকই ও টাইম লাইনে চলে আসবে। যেহেতু এটার সাইজটা অনেক ছোট,
তাই আপনার টাইমলাইন জুড়ে আসতেছে না। কোনো স্ক্রিনশটের সাইজ হয়তো বা বড় হবে, তখন আসলে টাইমলাইন জুড়ে আসবে। যদি কোনো সিলেক্ট করার পরে এই ফুটেজের উপরে বা লেয়ার উপরে ক্লিক করার পর চারপাশে বার দেখতে না পান, এখান থেকে আসলে এরকম জুম ইন জুম আউট করা একটু টাইমলি ব্যাপার। এই জন্য আমরা এই বার থেকে ডিরেক্ট এরকম টেনে জুম করি। সো এখানে জাস্ট সেই লেয়ারটাকে সিলেক্ট করে মোশনের উপরে একটা ক্লিক করবেন, চারপাশে বার আসবে, এরকম একটা ড্র্যাগ দেন, এটা জুম হয়ে যাবে। আমি এখন এটাকে পাশে জুম করে রেখে এই যে লেয়ারটাকে সিলেক্ট করলাম, সাথে সাথে লেয়ারটা সিলেক্ট করে টেক্সটটাকে সিলেক্ট করে কালার চেঞ্জে গেলাম। এই যে কালার পিকার, এখান থেকেও কালার পিকার নিতে পারি, এবার এখান থেকে ডিরেক্ট কালার পিকার নিয়ে এখান থেকে এরকম দিতে পারি, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। আমরা ধরেন এই কালারটাকে নিয়ে কালার পিকার দিয়ে দিলাম, শেষ। আমার কিন্তু ওর কালারটা কপি করা হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে এখন কেটে দিই, আমার এই লেয়ারটা দরকার নেই। আমি জাস্ট হচ্ছে যে এসে ক্লিক করব, আমার এই পুরো জিনিসটা ডিলিট হয়ে যাবে। এ নিয়ে দুইবার পড়লো। আমরা এসে ক্লিক করলাম, এই জিনিসটা ডিলিট হয়ে গেল। আমাদের এই হচ্ছে মোটামুটি টেক্সট। এখন এই টেক্সটটাকে আপনি আরেকটা কাজ করতে পারছেন এই টেক্সটের সাহায্যে। টেক্সটের ধরেন চারপাশে আপনি স্ট্রোক দিবেন। স্ট্রোক দেওয়ার জন্য আপনি যেই কাজটা করতে পারছেন সেইটাকে আমি দেখাই এখন আপনাকে একটু। স্ট্রোক দেওয়ার জন্য জাস্ট এই যে নিচে দেখেন স্ট্রোকটা অফ আছে, টিক মার্ক দিলে চারপাশে একটা সাদা স্ট্রোক চলে এসছে। আমি ধরেন এটার সাইজটাকে আরও বৃদ্ধি করে এটাকে মিডলে নিয়ে আসি। এই যে দেখেন দুই পাশে সাদা স্ট্রোক চলে আসছে। এই স্ট্রোকের সাইজ হচ্ছে 4। আপনি চাইলে এটাকে বৃদ্ধি করতে পারেন, এরকম বাড়িয়ে এটাকে ফুল করতে পারেন, আবার চাইলে কমাতে বাড়াতে পারেন। আবার এইটার যেই স্ট্রেট আছে না স্ট্রোকের সাইজ, আমি যদি এটাকে আমি যদি এইটাকে জুম করি, সেই ক্ষেত্রে আপনারা হয়তো বা আর একটু ভালো বুঝতে পারবেন। ধরেন 100% আমি জুম করলাম, হ্যান্ড টুলটা নিয়ে আসলাম। এই যে দেখেন কর্নারের রাউন্ড কিন্তু শার্প। এখন যদি আমি এইটাকে পরিবর্তন করি, এই যে এইটাকে চেঞ্জ করে জাস্ট এখান থেকে যাই, এই যে এখান থেকে কিন্তু আমি এটাকে এরকম পরিবর্তন করতে পারবো। ইনার স্ট্রোক দিতে পারবো, আউটার স্ট্রোক দিতে পারবো, সেন্টার স্ট্রোক দিতে পারবো, বাট সবসময় আমরা চেষ্টা করবো আউটার স্ট্রোক রাখার। আমি এটাকে আবারও ফিট দিয়ে দিই। এরকমভাবে আমরা এটাকে স্ট্রোকটা পরিবর্তন করতে পারি। আমি মোটামুটি একটা স্ট্রোক ধরেন দেখানোর জন্য রেখে দিই, এরকম একটা অবস্থাতে থাক। আমি এটাকে আবার মিডিলে আছে কিনা চেক করি। ওকে, আমার পুরো জিনিসটা মিডিলে আছে। এরকমভাবে স্ট্রোক দিতে পারেন। আবার চাইলে আপনি যদি স্ট্রোক না দিতে চান, এটা ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দিতে পারেন। এই দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, একটা শেপ আসে চৌকো। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব না, এর বদলে অন্য জিনিসপত্র ব্যবহার করব। চাইলে আপনি এরকম চৌকো শেপ দিতে পারেন। এই শেপটা অপাসিটিটা কমানো থাকে, আপনি চাইলে এটাকে 100 বাড়িয়ে শেপটাকে দেখেন পুরোপুরি শেপটা চলে আসছে। এইখান থেকে শেপের কালারটাকে চেঞ্জ করতে পারেন। ধরেন আমি এই শেপের কালারটা সাদা দিতে চাই, এখান থেকে ড্র্যাগ করে জাস্ট সাদা কালারটা সিলেক্ট করলাম, শেপের কালার সাদা হয়ে গিয়েছে। আপনার শেপটা ছোট মনে হলে আপনি শেপটাকে এরকমভাবে বাড়াতে পারেন। এই যে এই লাইনটাকে ড্র্যাগ করে এরকমভাবে শেপের সাইজটাকে বৃদ্ধি করতে পারেন। শেপের চারপাশটা যদি রাউন্ড চান, সেক্ষেত্রে এরকম এইটাকে ড্র্যাগ করে এরকম রাউন্ড করতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটা আপনার কাছে কন্ট্রোল আছে, আপনি চাইলে যেমন ইচ্ছা তেমন করতে পারেন। ওকে, এখান থেকে আমি জাস্ট এটাকে কেটে দিই। এরপরে যদি শ্যাডো দিতে চাই শেপ না দিয়ে, তাহলে দেখেন নিচে হালকা শ্যাডো পড়েছে। এই শ্যাডোটাকে এরকম মুভ করা যায়, এরকম উপর নিচে। এখানে অপাসিটি কমানো আছে, আপনি চাইলে অপাসিটিটা একদম 100% করে দিতে পারেন। এবং এখান থেকে এটার রংটা ধরেন আমি এরকমভাবে করে এইরকম পরিবর্তন করে দিলাম। পরিবর্তন করে দিয়ে তারপরে এরকমভাবে আপনি এটাকে রাখতে পারেন, সফটনেসটাকে কমাই দিলাম। তা এরকমভাবে শ্যাডো অ্যাড করতে পারেন। অর্থাৎ এই জায়গায় যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে সম্পূর্ণই আপনার কন্ট্রোলে। আপনি নিজে থেকে এডিট করে দেখবেন যে কোনটা আপনার কাছে কীরকম লাগছে, কোনটা আপনার কাছে ভালো লাগছে। আমি এটাকে নিচে সবুজ দিয়ে দিই এই যে শ্যাডোটাতে, এবং এই জায়গায় ধরেন আমি এটাকে রেড করে দিই। ওই মোটামুটি সেমই। এরকমভাবে আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন, একদমই আপনার ইচ্ছা। আমি একটু শ্যাডোটা লাস্টবারের মতো আমার যেটা প্রয়োজন আমি সেটাকে দিয়ে দিই। এরকমভাবে আপনি শ্যাডোটা অ্যাড করে টেক্সট লিখতে পারেন। এবং এই টেক্সটগুলো তো আর এত বড় বিশাল সাইজের আপনি লিখবেন না, আমি তো জাস্ট আপনাকে দেখানোর জন্য, বড় না হলে হয়তো আপনি বুঝতে পারবেন না। এইখানে মোটামুটি এই অপশনগুলো আছে। এছাড়াও এই জায়গাটিতে টেক্সটটাকে চাইলে আপনি ফোর্স বোল্ড করতে পারেন। এইটা তো হয়তো বা স্বাভাবিক টেক্সট, যদি আমরা এটার ফন্ট চেঞ্জ করি, ধরেন এইটা একটা চিকন ফন্ট নিয়ে এসে, যেমন কালপুরুষ ফন্টটা খুবই একদম নর্মাল বেসিক ডিসেন্ট ফন্ট। এটা দেখেন তেমন একটা টেক্সট ফন্টটা কিন্তু বোল্ড না, লেখাগুলো চিকন চিকন। আপনি চাইলে এইটাকে বোল্ড করতে পারেন, ফোর্সফুলি বোল্ড করার জন্য এই যে ফোর্স বোল্ডে ক্লিক করলে এটা আগের থেকে একটু বোল্ড হবে। চাইলে ইটালিক করতে পারেন, অর্থাৎ লেখাটা একটু বাঁকা বাঁকা হবে, এরকম বাঁকা বাঁকা করতে পারেন। আর তারপরে হচ্ছে এই ধরনের বাকি যে দুইটা আছে, এটা বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করে না, সবগুলো ক্যাপিটাল হবে এবং সবগুলো স্মল হবে। এইটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করে। আপনারা যখন ইংরেজি ল্যাঙ্গুয়েজে কিছু লিখবেন, তখন আপনাদের কাজে হয়তো বা এই দুটো আসবে।
আমরা আপাতত ওই দুটোকে ব্যবহার করছি না। এখান থেকে আমরা সহজেই টেক্সট লিখতে পারি, এবং এই যে টেক্সটের বিভিন্ন অ্যানিমেট করে আসে না, আমরা কিন্তু সেইটা অন্য সফটওয়্যারের ক্ষেত্রে দেখেছিলাম। আমরা ক্যাপকাটে যেটা শিখেছি সেইখানে এরকম টেক্সটটাকে ভিন্ন ভিন্নভাবে অ্যানিমেট করে আনা যায়। আমাদের প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে মূল সমস্যা বা বিষয়বস্তু যেটা হয় যে এইখানে ওই রকম প্রিসেট অবস্থাতে কিছু নেই, সব কিছুকে আপনার নিজের তৈরি করতে হবে, নিজের তৈরি করে তারপরে বানাতে হবে। বাট তাও কিছু ডিফল্ট অবস্থাতে আছে। আমার মনে হয় না যে যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করে তারা কোশ্চিনকালেও কেউ এই ধরনের ফিচার ব্যবহার করেছে এবং এই ধরনের ফিচার ব্যবহার করার চেষ্টা করেছে। কিন্তু তাও যদি আপনি করতে চান, বা আমি আপনাকে দেখাই, যদি কারো খুবই ডিসেন্ট বা বেসিক ক্লাস বা কিছু দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনি ডিসেন্ট বা বেসিক জিনিসপত্র রাখতে পারেন। এখন দেখেন এই জায়গাটিতে এই যে ইফেক্টস আছে, এই ইফেক্টসে আসলাম, এখান থেকে দেখেন প্রিসেট, তারপরে বিভিন্ন আছে। এখান থেকে দেখেন ভিডিও ট্রানজিশন নামে একটা অপশন আছে। ভিডিও ট্রানজিশনে যদি যান, একটা সেকশন, এর মধ্যে সাবসেকশন আছে অনেকগুলো। এখান থেকে প্রত্যেকটা সাবসেকশনে, প্রথমটা সাবসেকশনে গেলে আবার অনেকগুলো ইফেক্ট আছে। এগুলো প্রত্যেকটা ইফেক্ট, ধরেন ডিজলভের আন্ডারে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে অনেকগুলো, আমি এগুলো গুনতে গিয়ে সময় নষ্ট করলাম না। ধরেন প্রথমটাকেই আপনার চুজ করলেন, এইটাকে জাস্ট আপনি এরকম ড্র্যাগ করেন, ধরে এইটা শুরুতে এনে ছাড়েন। দেখেন যখন শুরুতে মাউসটা নিয়ে আসে এটা চলে আসে। তাহলে এটা কি হবে, শুরু থেকে এরকম আমি যদি প্লে করি তাহলে বুঝতে পারবেন এরকম একটা ডিজলভ ইফেক্ট দিবে, অর্থাৎ হালকা করেও ভিজিবল হলো। একদম যে বাজে ব্যাপারটা এরকম না, এগুলো হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল যেই প্রফেশনাল এডিটে আসলে এই ধরনের ইফেক্ট প্রিসেট ব্যবহার করা হয়। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এর মধ্যে। সেটা হচ্ছে যে আমরা যখন কাজ করি তখন আমরা একটা জিনিস ভুলে যাই, অনেক ইফেক্ট প্রিসেট বা এই ধরনের জিনিসপত্র ব্যবহার করলে আমাদের ভিডিওতে দেখলে হয়তো বা মনে হবে যে যে এডিট করেছে সে অনেক জিনিসপত্র বা অনেক কাজ জানে। কিন্তু যখন আপনি এটাকে প্রফেশনাল আউটপুট বের করবেন, ইন্ডাস্ট্রিতে আপলোড করবেন বা ইউটিউবে আপলোড করবেন, কন্টেন্ট ক্রিয়েশন করবেন, তখন কিন্তু আপনাকে অনেক ইফেক্ট প্রিসেট ব্যবহার করার পরিবর্তে মাথায় রাখতে হবে কিভাবে এটাকে মানুষের কাছে ইংগেজিং করবেন। খুব বেশি ডিস্ট্রাকশনও তৈরি হবে না এবং খুব বেশি বাজে অবস্থাতেও তৈরি হবে না, পুরো জিনিসটা একটা ডিসেন্ট অবস্থাতে থাকবে। ওকে, এখন দেখেন এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয়বস্তু। আমার এখানে এরকমভাবে ডিজলভ হয়ে আসে এবং তেমন একটা উড়কে মানে হাঙ্কি পাঙ্কি কিছু না, একদম ভদ্রভাবে টেক্সটটা আসে। এরপরে যদি ধরেন আপনি এটাকে ডিলিট করতে চান, জাস্ট এইটাকে সিলেক্ট করবেন। এটা হয়তো বা ছোটো হয়ে গিয়েছে, আমি লেয়ারটাকে একটু বড় করি। এই ধরনের লেয়ার জুম করার জন্য দেখেন এই একটা দাগ এবং এই একটা দাগ, দুটো দাগের মধ্যে যেইখানে লেয়ারটা আছে সেইখানে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ডের অল্ট প্রেস করে ধরে মাউসের স্ক্রল হুইল যদি উপরের দিকে উঠান এটা জুম হবে, নিচের দিকে নামালে জুম আউট হবে। দেখেন আমি কোন জায়গায় ধরেছি, এই যে দুটো লাইন, সেই লাইনের মিডল পয়েন্টে এই যে জায়গাটা, এইটার উপরে মাউস দিয়ে ক্লিক করবেন, এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে এইখানে এরকম একটা পরিবর্তন দেখতে পাবেন। এরপরে কিবোর্ডের এস বাটনে ক্লিক করেন, যেহেতু আপনি ডিলেটের পরিবর্তে ডিলেটটাকে এসে নিয়ে আসছেন সেই ক্ষেত্রে ডিলেট হয়ে যাবে। এরপরে আর একটা ইফেক্ট আছে, আমি যদি সেই ইফেক্টটাকে অ্যাপ্লাই করে দেখি তাহলে এটাও এরকম, এটাও ক্রস ডিজলভ, চারপাশ থেকে আসে। এইটাকে, এই ডিজলভের যে সময়টাকে বাড়ানো কমানো যায়, এই সময়টাকে যদি আপনি কমাতে বাড়াতে চান যে কিভাবে কত সময় ধরে পুরো জিনিসটা ভিজিবল হবে, সেই ক্ষেত্রে আপনার কাছে আরও একটা বেশ ইজি প্রসেস আছে। সেই ইজি প্রসেসটা হচ্ছে গিয়ে এই যে ক্রস ডিজলভ, এই যে লাইনটা, এই লাইনটাকে আপনি যে কাজটা করতে পারেন, এইটাকে আপনি এরকমভাবে এন্ড অবস্থানে যদি আসেন, দেখেন আপনার মাউসের পয়েন্টারটার আকৃতি চেঞ্জ হয়। আপনি জাস্ট এটাকে এরকম ড্র্যাগ করে, কিন্তু অনেক সময় ধরে আসবে, হুট করে আসবে না। অর্থাৎ আপনার টেক্সটটা স্ক্রিনে আসার যে ডিউরেশন, সেই ডিউরেশনটাকে আপনি বৃদ্ধি করলেন। আবার চাইলে ডিউরেশনটাকে আপনি কমায়ও দিতে পারেন। এটা সম্পূর্ণটাই আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি ডিউরেশনটা কীভাবে করতে চাচ্ছেন। আমি জাস্ট এটাকে ডিলিট করে দেই। এরপরে এখানে আরও আছে, আপনি প্রত্যেকটা এরকমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি তো আসলে সবগুলো যদি অ্যাপ্লাই করতে যাই অনেক সময় ধরে, শুধু এগুলোই অ্যাপ্লাই করতে হবে। ধরেন আর একটা করে, এখান থেকে আর একটা সেকশানে গিয়ে একটা ভিডিও এরকমভাবে নিয়ে আসি, এইটা আবার ভিন্নভাবে আসবে, এরকমভাবে আসলো, এটাকে রিলেট করলাম। এরপরে এখান থেকে একটা আছে, আমি ধরেন এটাকে নিয়ে আসি, এটা আবার এরকমভাবে আসলো, জুম ইন হয়েছে। এরপরে যদি দেখি এখানে নিচে জুম নামে একটা আসে, ক্রস এরকম একটা আছে। আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখেন
এটা এরকম জুম আউট হয়ে আসছে। আচ্ছা দেখেন, আমি যখনই ক্রস জুম দিলাম তখন এইখান জায়গাটা লাল হয়ে গিয়েছে, এতক্ষণ কিন্তু লাল ছিল না, অর্থাৎ এইটা সফটওয়্যারের কাছে জিনিসটা ভারী মনে হয়েছে, ও স্মুথ প্লেব্যাক দিতে পারছে না। এই জায়গায় আমরা যারা প্রিমিয়ার প্রো ব্যবহার করি আমাদের মধ্যে মধ্যে হচ্ছে গিয়ে, আচ্ছা এক সেকেন্ড, মধ্যে মধ্যে যেই কাজটা করতে হবে সেটা হলো কুইক রেন্ডার দিতে হবে। কুইক রেন্ডারটা কিভাবে দিতে হয়, এরকম যখন লাল হয়ে যাবে আমাদের টাইমলাইনটা, যতটুকু জায়গা বুঝবো যে এই জায়গাটা ও প্রিভিউটা স্মুথলি রেন্ডার করতে পারছে না, এই লালটা হবে। আপনার ডিভাইস যত লো কনফিগারেশনের হবে তত আপনার টাইমলাইনে যত ফুটেজ, যত ইফেক্ট অ্যাপ্লাই করবেন, যত ভারী জিনিসপত্র অ্যাপ্লাই করবেন তত লাল হবে। এইটাকে রিমুভ করে সবুজ তৈরি করে যাতে প্লেব্যাকটা স্মুথ হয়, সেই জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এরকম লাল হলে সেই পোর্শনটা মাঝে মধ্যে আমরা প্লেব্যাক দেখার আগে কিবোর্ডের একটা ইন্টারে ক্লিক করব, দেখবেন এখানে কুইক রেন্ডার হবে। এই যে দেখেন কুইক রেন্ডার হলো এবং এই জায়গাটা সবুজ হয়ে গিয়েছে। সবুজ হওয়ার পরে এখন যদি দেখি, এখন এটাকে একদম স্মুথ প্লেব্যাক হবে। আশা করছি যে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এরকম রেড থেকে সবুজ হয়ে যাবে। আমি এটাকেও ডিলিট করে দিই, এখান থেকে দেখি যে অন্য আর একটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখানো যায় কিনা। এইটা আবার অন্য আর এক ধরনের ইফেক্ট। এই যে প্লেব্যাকটা হলো, এটা কিন্তু তেমন স্মুথ ছিল না। আমরা যদি এখন কিবোর্ডের এন্টারে ক্লিক করে কুইক রেন্ডার দিয়ে নেই, সেই ক্ষেত্রে এটার প্লেব্যাকটা স্মুথ হবে, এটার প্লেব্যাকটা স্মুথ। এরকমভাবে আমরা চাইলে আমাদের ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারি টেক্সটে। এবং এইটার সাইজ তো আমরা এরকম ছোট বড় এরকম ড্র্যাগ করে এরকম যে কোনো লেয়ার এরিয়া, আসলে মাউসের যদি এন্টে নেই দেখবেন আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। এখানে একরকম আছে না মাউস, এই জায়গায় আনার সাথে সাথে কিন্তু ভিন্ন হয়ে গিয়েছে। জাস্ট ড্র্যাগ করলে যতটুকু ড্র্যাগ করবো ততটুকু বড় হবে, বা যতটুকু এরকম ড্র্যাগ কমাবো ততটুকু হচ্ছে এটা ছোট হবে লেয়ারটা। এরকম আপনারা করতে পারেন। এই জায়গায় আমাদেরকে প্রিমিয়ার প্রোতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কি ফ্রেমিং। আমি কি ফ্রেমিং সম্পর্কে একটা বেসিক ধারণা দিতে চাই। কি ফ্রেমিং হচ্ছে গিয়ে আপনি নিজে থেকে ওকে একটা কাস্টম অ্যানিমেশন করার একদম প্রথম ধাপ বলতে পারেন। কারণ প্রিমিয়ার প্রো আফটার এফেক্টের কম্বিনেশনে যত অ্যানিমেশন তৈরি করা হয়, যত স্টপ মোশন 2D অ্যানিমেশন বা যে কোনো কিছু তৈরি করা হয়, সব কিছু কি ফ্রেমিংয়ের সাহায্যেই তৈরি করা হয়। কি ফ্রেমিংয়ের ব্যাপারে আমি টুকটাক কথা বলেছিলাম আমাদের অন্য যেই ক্লাসটা ছিল, আমরা ক্যাপকাট সম্পর্কিত যেখানে শিখেছিলাম সেই জায়গাটিতে। আচ্ছা, আমি হঠাৎ করে আমার মনে পড়লো আমি এই জিনিসটা ভুলে যাব, তাই এখনই বলে রাখছি। আমরা কিন্তু মোবাইল ইউজার যারা আছি তাদের জন্য আমি কন্টিনিউ বেসিসে এখনও ব্যাপারটা শুরু করিনি, কিন্তু পুরো ব্যাপারটা হয়তো 2-1 দিনের মধ্যে শুরু করব। ছোট ছোট টিউটোরিয়াল দিব যে কিভাবে পুরো আপনার এডিটিং স্কিলটাকে আপস্কেল করা যায়, কিভাবে জিনিসটাকে ভালো করা যায়। অর্থাৎ 3-4 মিনিট করে করে যদি দেই, আপনার জন্য শেখাটাও সহজ হবে এবং আপনি এই জিনিসটাকে আপনার রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে বা আরও অনেক জিনিসপত্রের ক্ষেত্রে বেশ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করছি আপনি পুরো বিষয়বস্তু সম্পর্কে ভালো বুঝতে পেরেছেন, ভালোভাবে অবগত হতে পেরেছেন। এখন দেখেন, ও বলছে আমি ওকে বলছি। আচ্ছা দেখেন, এখন দেখেন এখানে কি ফ্রেমিং কীভাবে করব। ধরেন আমাদের এই টেক্সটটা যখন প্লে হয়, আমি ধরেন এই জায়গাটা থেকে প্লে করলাম, এইটাকে এই জায়গায় নিয়ে আসি, আমার ভিডিওটা এরকম প্লে হলো, এই জায়গায় টেক্সটটা আছে বা টেক্সটটা ভিডিওর প্লে থেকেই আছে, টেক্সটটা এই জায়গায় আছে। বাট আমি চাচ্ছি যে ভিডিওটা যখন এই পর্যন্ত প্লে হয়ে আসবে বা এই পর্যন্ত প্লে হয়ে আসবে, তখন টেক্সটটা এই জায়গায় না থাকে একা একা এই উপরের অংশে যাবে, বা যখন মিডল অবস্থাতে থাকবে তখন টেক্সটটা এই জায়গায় আসবে। তাহলে আমরা এইটা কিভাবে করব? এইটা করতেই কি ফ্রেম ব্যবহার করতে হয়। তাহলে আপনি একদম প্লের প্রথম অবস্থাতে আসেন, ধরেন আমি এই প্রথম অবস্থাতেই চলে আসছি। এইখানে দেখেন লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, লেয়ারটা আমার সিলেক্ট অবস্থাতেই আছে। আপনি এখন যেই কাজটা করবেন, এই যে ইফেক্ট কন্ট্রোলে যাবেন, ইফেক্ট কন্ট্রোলে এসে এই যে এইটাকে উপর নিচে ডানে বামে নেওয়ার জন্য সব থেকে সহজ পন্থা কি আমরা শিখেছি, পজিশন চেঞ্জ। সো আমরা যে কাজটা করব, এই যে পজিশনের পাশে একটা ঘড়ির মতো আঁকা দেখেন, এখানে লেখা আছে টগল অ্যানিমেশন, এইখানে একটা ক্লিক করব। দেখেন এইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। আমি যদি এটাকে একটু ছোট করি, এইখানে একটা ছোট ডটের মতো পড়েছে, এই হচ্ছে ডট, এই ডটটা পড়েছে, অর্থাৎ এইটা হচ্ছে এই জায়গায়। এবং আমরা যে সামনে যদি যাই, ধরেন এতটুকু আসলাম, এই জায়গা পর্যন্ত আসছি, আমরা প্রথমে সফটওয়্যারকে বলে দিয়েছি যে যখন এইটা ভিডিওটা এরকম শুরুর অংশে থাকবে, তখন আমি যদি এটাকে এক্স্যাক্ট নেই, যখন কি ফ্রেমটা শুরু হয় তখন কিন্তু এইটা দেখেন এই যে নীল আলো চলে আসছে না। আমরা যদি একটু চেঞ্জ করি তাহলে কিন্তু এই নীলটা চলে যাবে, অর্থাৎ এই এক্স্যাক্ট কি ফ্রেমের উপরে আছে দেখেই
এই আমাদের লাইনটা এই জন্য এই জায়গাটাতে নীল জ্বলছে, এই জিনিসটা আপনারা পুরো মাথায় রাখার চেষ্টা করবেন। এখন এইখানে আমরা বলে দিয়েছি সফটওয়্যারকে যে ভিডিওর এই অংশে এই জায়গায় নামটা এরকমই থাকবে, এইখান থেকে যখন এইখানে আসবে তখন তুমি এই উপরে যাবা। তাহলে আমরা কি করব, এখন ওকে চেঞ্জ করব। চাইলে আমরা এখান থেকে এরকমভাবে ড্র্যাগ করেও চেঞ্জ করতে পারি, আবার চাইলে ওকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে ধরে এই জায়গায় এরকমভাবে চেঞ্জ করতে পারি। দেখেন এখানে একটা লাইন তৈরি হয়েছে, এই লাইনকে আবার ভিন্নভাবে কাস্টমাইজেশন করা যায়, ভিন্ন ভিন্ন পন্থায় করা যায়। এখানে দেখেন আর একটা কি ফ্রেম তৈরেছে, সেইটা আবার আমরা একটু অ্যাডভান্স দিকে শিখবো। প্রথমে বেসিকটা শিখি, এরপরে ধরেন ওকে বললাম যে এই জায়গায় আসতে আসতে তুমি আবার নিচে আসবা, তাহলে ও নিচে আসবে। এরপর আবার বললাম যে এই জায়গায় আসতে আসতে তুমি এখানে যাবা, তাহলে ও এখানে আসবে। তারপরে ওকে আমি বললাম এই জায়গায় আসতে আসতে তুমি এই জায়গায় যাবা, তাহলে ও এই জায়গায় আসবে। তারপর ওকে বললাম এই জায়গায় আসতে আসতে তুমি এখানে আসবা, আবার ও এই জায়গায় আসবে। তারপরে শেষ হতে হতে ধরো তুমি এখানে আসবা, তাহলে ও এই জায়গায় আসবে। অর্থাৎ দেখেন চারপাশে একটা লাইন তৈরি হয়েছে এবং এখানে কতগুলো কি ফ্রেম। আমি যদি এটাকে ছোট করি, এই যে দেখেন কতগুলো লাইন। এখন জাস্ট এটাকে যদি আমি প্লে করি, তাহলে আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন যে কি ফ্রেমটা সিম্পলভাবে কীভাবে কাজ করে। এটার আমরা যত অ্যাডভান্স ইউজেস জানবো তত আমাদের কিন্তু কি ফ্রেমটা স্মুথ হবে, সুন্দর হবে, অডিয়েন্স পছন্দ করবে। বাট বেসিকটা আপনাকে এভাবে করেই শুরু করতে হবে। আমি জাস্ট এটাকে প্লে করি। আচ্ছা, দেখলেন আমাদের কিন্তু পুরো কি ফ্রেমটা এরকমভাবে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ এরকমভাবে আপনি কি ফ্রেমটাকে অ্যাড করতে পারেন। বাট আপনাকে এখানে একটা জিনিস দেখেন যে এটা কেমন একটা উল্টাপাল্টা হয়ে চারপাশে কেমন কেমন, কোথাও জোরে, কোথাও স্লো, কোথাও ফাস্ট চলছে না। এইটা চলার কারণ হচ্ছে গ্যাপের বিষয়টা। এই জায়গায় যদি আপনি টগলের দিকে তাকান, ডগলগুলোর দিকে, তাহলে আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন যে প্রথমটার থেকে এইটার গ্যাপ বেশি, তারপরের গ্যাপগুলো আস্তে আস্তে কমতে কমতে একদম ছোট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যে গ্যাপিংটা তৈরি করেছি এই গ্যাপটা কম। প্রথমে এই জায়গার ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত, এই সেকেন্ড ভ্যালু পর্যন্ত আসতে ও অনেক টাইম পেয়েছে। এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে এই গ্যাপটা, এতখানি জায়গা সময় পেয়েছে। তারপরে আসতে সময় পেয়েছে অল্প একটু জায়গা, তারপরেরটাও আরও কম। এরকম করে করে সময় কিন্তু কমেছে। আমরা এটাকে চেষ্টা করবো একটা ফিক্স অবস্থায় নেওয়ার জন্য, যদি আমরা একটা স্মুথ অবস্থায় চাই। অনেক ক্ষেত্রে ভিডিওর সিচুয়েশনে ডিমান্ড করে যে কোনো জায়গায় জোরে আসবে, কোনো জায়গায় কম আসবে, কোনো জায়গায় স্লো আসবে। এইটা আপনি তখন আপনার যেই এডিটিং স্কিল, আপনি যেটা শিখছেন, যেটা জানেন, সেই পুরো ব্যাপারটার উপরে নির্ভর করে করবেন। কিন্তু যখন আপনি চাচ্ছেন সব জায়গায় সেম থাকবে, তখন আপনি এইটাকে একটু কাস্টমাইজ করবেন। ধরেন আমি এইটাকে এরকমভাবে করলাম, এইটাকে এখানে নিয়ে আসলাম, মোটামুটি যাতে আমাদের গ্যাপগুলোর মধ্যে একটা সামঞ্জস্যতা থাকে। এখন দেখেন প্রত্যেকটা গ্যাপের মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এটা জাস্ট আমি আমার দৃষ্টি এবং হাতের উপরে নির্ভর করে এটাকে করলাম। একদম অ্যাকুরেট হবে না এটা আমিও জানি, বাট দ্য থিং ইজ যে মোটামুটি এটাকে আপনি অ্যাকুরেট ধরতে পারেন, আগের অবস্থাতে খুব বেশি বাজে নাই। আমি যদি প্লে করি, এখন মোটামুটি দেখবেন যে সব জায়গায় যেই এটার স্পিডটা মোটামুটি সেম থাকে, এটা চেঞ্জ হওয়ার। ওকে, এখন দেখেন এটা কেমন একটা ঘুরে ঘুরে রাউন্ড শেপে চলছে না। আপনি চাইলে এটাকে আরও কাস্টমাইজেশন করতে পারেন। এর জন্য যে কাজটা করতে হবে, সিলেক্ট করেন, মোশনে ক্লিক করেন। এই যে দেখেন আপনার এইখানে ছোট ছোট ডট ডট, আচ্ছা আমি মাইকের খুব কাছে চলে এসেছি, আমি জাস্ট এটাকে বড় করি যাতে করে আপনারা এটাকে দেখতে পারেন। এই যে ছোট ছোট ডট ডট আসছে, এই ডট ডটগুলোকে ধরে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এই ডট ডটগুলোকে কীভাবে ধরবেন, যখন এই ডটের এন্ড অপশনে এরকম নেবেন, নেয়ার পরে দেখবেন যে এইটাকে আপনি চাইলে এরকমভাবে চেঞ্জ করতে পারছেন। এখান থেকে শুরু হয়ে এরকম একটা হেভি রাউন্ড আছে। এবং আপনি একটা মজার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এইখানে একটা রুলার টুল থাকার কথা। এই যে পেন টুলটা যখন সিলেক্ট করবেন, তখন প্রত্যেকটা ডট আপনি এরকমভাবে সিলেক্ট করতে পারবেন। আমি ধরেন এই পেন টুলটাকে সিলেক্ট করে এই যে ডটগুলোকে এরকমভাবে করে দিব এবং এরকমভাবে এক্স্যাক্টলি পরিবর্তন করে দিব যে আমি এটাকে রাউন্ডটাকে কীরকম চাই, কীভাবে চাচ্ছি না, পুরো জিনিসটাকে আমি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবো। এইটা হচ্ছে যে এন্ড পয়েন্ট, এখানেও আছে। আপনারা এটা মনে হয় ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি নিচের লেয়ারটাকে অফ করলে এখন দেখতে পাচ্ছেন যেটা একটা হিভিজিবি অবস্থা আছে, এটা একটা ডিসেন্ট রাউন্ড আমরা দিতে পারি। এখন দেখেন পেন টুল সিলেক্ট করে কিন্তু আমরা এই সবগুলোকে ধরতে পারছি। আমি জাস্ট এটাকে একটা ডিসেন্ট রাউন্ড দেওয়ার চেষ্টা করি। আপনারাও এরকম চাইলে লেয়ার অফ করে একটা ডিসেন্ট রাউন্ড দেওয়ার চেষ্টা করেন। ধরেন এই স্টার্ট পয়েন্ট, তারপরে এরকমভাবে মোটামুটি যাতে আপনার এই যে পুরো জিনিসটা একটা সমান অবস্থাতে থাকে, কোনো পাশ বেশি বা কোনো পাশ কম এরকম না, রাউন্ডটা মোটামুটি সমান। কারণ এইটাকে যত সুন্দর করে আপনি করবেন, তত মোটামুটি কিন্তু আপনার এই যে টেক্সটটা, সেই টেক্সটের যেই
অ্যানিমেশনটা আপনি বানালেন, এটা একটা বেসিক অ্যানিমেশন, সেইটা অত ভালো হবে। দেখেন এই যে বার আছে, আবার আপনি এটা ধরে কিন্তু এই বারগুলোর সাহায্যে এটাকে এরকমভাবে কাস্টমাইজ করতে পারেন যে রাউন্ডটা কীরকম হবে, আপনি কীরকম চাচ্ছেন। বারগুলোকে ধরে আপনি জাস্ট এরকমভাবে রাউন্ডটাকে একটু কাস্টমাইজ, আরও ডিটেল কাস্টমাইজ করবেন, আপনার যেরকম মনে হয় আপনি সেরকমভাবে এরকম ডিটেল কাস্টমাইজগুলো করে দেবেন। এটা আপনাকে খুব সময় নিয়ে করতে হবে, সেই ক্ষেত্রে আপনি হয়তো এটাকে আরেকটু স্মুথ অ্যানিমেশন পাবেন। আমি যদি ফুটেজটাকে অন করি, এইটার আমি সিলেকশন টুলটা নিয়ে আসি, এইটার যেই সাইজটা এখন একটু বেশিই হয়ে গিয়েছে, আমরা সাইজটাকে একটু ছোট করে নিই। এত সাইজ আমাদের এখন আর এই মুহূর্তে দরকার নেই, আমি জাস্ট এটাকে সাইজটাকে এরকম করে নিই। এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখবেন যে আগের থেকে মোটামুটি একটা নির্দিষ্ট রাউন্ড হয়ে তারপরে কিন্তু একটা পরিবর্তন হলো। দেখেন প্রথমে যেরকম ছিল, আমি আরও এক্সট্রা কাস্টমাইজেশন করার পরে আর সেরকম নেই। এবং আপনি যখন এটাকে আরও সময় নিয়ে রাউন্ডগুলোকে প্রিসাইজ করবেন, সুন্দর করবেন, তখন আরও সুন্দর দিবে। এবং আপনার যখন সব শেষ হয়ে যাবে, আপনি চাইলে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করতে পারেন, করে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এখান থেকে এইটাতেও একটা ইফেক্ট দিতে পারবেন, অর্থাৎ ইজি ইজ বা ইজি ইজ আউট, এরকম ইজি ইজ যদি দেন তাহলে এটার অ্যানিমেশনটা আরেকটু স্মুথ হবে, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে করে করতে পারবেন। এখানে প্রচুর ইফেক্টস প্রিসেট আছে, ওই ডিপলি আমরা এখন যাচ্ছি না। অন্য সফটওয়্যারে আমরা আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে আরও যখন ডিটেলসে যাব তখন এই বাকি জিনিসপত্রগুলো দেখাবো, যাদের আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু ফান্ডামেন্টাল জিনিস তো জানা দরকার, তাই ফান্ডামেন্টাল জিনিসটা জানলাম। এখন আপনারা বলবেন যে ভাই আপনি তো বলেছিলেন মুভি কন্টেন্ট এডিট করার জন্য বা অন্য ধরনের কন্টেন্ট এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে সেইটা হচ্ছে আমরা অন করব সফটওয়্যারটা, এবং অন করেই আমরা মুভিটাকে নিয়ে আসবো, মুভিটাকে স্পিডটা স্লো বা ফাস্ট করব। কিন্তু আপনি তো এখনও স্লো বা ফাস্ট হয়তো ওভাবে দেখান নেই। এখন স্লো বা ফাস্ট করার প্রিমিয়ার প্রোতে আসলে প্রচুর অপশন আছে, হিউজ ফ্লেক্সিবিলিটি দেয় প্রিমিয়ার প্রো, এবং প্রিমিয়ার প্রো দিয়ে স্লো ফাস্ট করার বেশ একটা মজাও আছে। আমি জাস্ট আপনাকে দেখাই যে আপনি কিভাবে প্রিমিয়ার প্রোর সাহায্যে এখন স্লো এবং ফাস্ট করবেন। এই যে দেখেন এই ফুটেজটাকে নিয়ে আপনি কাজ করবেন, এটার একটা শর্টকাট আছে। প্রথমে আমরা শর্টকাটে যাচ্ছি না, রাইট ক্লিক যদি করেন এইখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন না, এর মধ্যে দেখেন স্পিড ডিউরেশন নামে একটা অপশন আছে, এটাকে যদি অন করেন একটা ডগল অন হয়েছে। আমি যে দেখে এটাকে বড় করা যায় কিনা, না এটা বড় করা যাবে না, এরকম ছোট থাকবে। এই যে দেখেন একটা ডগল, এটার স্পিড হচ্ছে 100। আমরা যেটা জানি যে সাধারণত প্রত্যেকটা ফুটেজ যখন আমরা ইনপুট করি সেটাতে যদি আমরা নিজে থেকে কোনো ধরনের স্পিড বাড়াই বা না কমাই, না বাড়াই বা এই ধরনের স্পিড নিয়ে আসলে কাটাছেঁড়া না করি, তাহলে এটা ডিফল্ট অবস্থাতে 100 থাকে। এবং এই যেই সিনটা এবং আপনি যেই সিনটাকে দেখতে পাচ্ছেন এই সিনটার ডিউরেশন হচ্ছে 7.33, এটার 100 আছে। আপনি এইটাকে চাইলে এরকমভাবে বাড়াতে পারেন, এটাকে যদি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে এটার স্পিডটা বাড়বে। এটাকে 100 থেকে আপনি চাইলে 150 বানিয়ে দিতে পারেন। ধরেন আমি এটাকে 200 গুণ স্পিড করে দিলাম, স্পিড দিয়ে যদি আমি ওকে দিই এটা ছোট হয়ে আসছে, অর্থাৎ ফুটেজ আগে যেরকম ছিল তার থেকে ফুটেজের স্পিড অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট যদি এই দুটো সমান জায়গায় আছে, আমি যদি শুরু থেকে প্লে করি, এই যে ফুটেজটা আগের থেকে স্পিডটা অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে এটার স্পিডটাকে আরও বাড়াতে পারেন, এবং এই স্পিডটাকে বাড়াতে অথবা যদি কমাতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে, মাইনাস দিয়ে প্রথমে কিবোর্ডের মাইনাস দিয়ে এটা ক্লিক করতে হবে। আর যদি আপনি টাইপ করেন, আর তাহলে লেফট সাইডে ক্লিক এরকম ড্র্যাগ করলেও মাইনাস চলে আসবে, আপনার স্পিডের ফুটেজের স্পিডটা কমবে। আমি ধরেন মাইনাস দেই পছন্দ করি, -50 দিয়ে দিলাম। দেখেন এখন ফুটেজটা কিন্তু আগের থেকে স্লো হলো এবং টাইম লাইনে ফুটেজটার ডিউরেশন বড় হয়ে গিয়েছে। আমি এটাকে ধরেন 300 গুণ করে দিলাম। এটাকে রিভার্স স্পিড করা যায় প্রিমিয়ার প্রোতে, রিভার্স স্পিডটা আমি উঠেই নিই, রিভার্স স্পিড করা যায়। সেই জিনিসটা আমরা পরবর্তীতে দেখবো অন্য কোনো ফুটেজে, যাতে জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারি। এখন এই ফুটেজে আমরা দেখবো না, জাস্ট এখান থেকে যদি ওকে দেই এটার স্পিডটা এখন 300 গুণ বেড়ে গিয়েছে। আমি যদি প্লে করি আগের থেকে ফুটেজের স্পিডটা অনেক বেশি, রাইট? স্লো ফাস্ট করা আমি বুঝলাম। এখন আমরা প্রিমিয়ার প্রোতে একটা কাজ করব, সেটা হচ্ছে যে স্মুথ অপশন রাখবো। স্মুথ অপশন কি, সেটা হচ্ছে যে স্পিডটাকে যখন আমরা এতগুলো বাড়াবো তখনও কিছু ফ্রেম লস করবে। দেখেন ডিউরেশন ছিল 7 সেকেন্ড, সেখান থেকে 2.2 সেকেন্ডে চলে আসছে, 2 সেকেন্ড সামথিং, 2.15 সেকেন্ডে চলে আসছে। আমরা এটাকে
অপটিক্যাল ফ্লো করে দিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে অপটিক্যাল ফ্লোতে স্পিডটা বাড়ালে বা স্পিডটা কমালে ফুটেজ নষ্ট হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিড বাড়ালে যতটা না ফুটেজ নষ্ট হয়, স্পিড কমালে তার থেকে বেশি ফুটেজ নষ্ট হয়। সেই ক্ষেত্রে একটা কেমন খাপছাড়া লাগে। এটা লাগার পিছনে একটা কারণ আছে। এটা আপনি সবসময় স্পিড বাড়ানো কমানোর ক্ষেত্রে মাথার মধ্যে নেবেন যে আপনার ফুটেজের এফপিএসও যদি হয় যে 24 এফপিএস, অর্থাৎ ও সেকেন্ডে 24টা স্থির ছবিকে একত্রিত করে 1 সেকেন্ডের ভিডিও তৈরি করেছে। ওকে, এখন আপনি যদি সেটাকে স্লো করেন তাহলে 1 সেকেন্ডে কিন্তু ওর ফুটেজের সংখ্যা কমে, অর্থাৎ তখন 24 থেকে হয়তো বা 20টায় চলে আসে, বা কোনো ক্ষেত্রে 10টায় চলে আসে। সেই ক্ষেত্রে ফুটেজটা তো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এরকম টাইমের ক্ষেত্রে এই যে ফ্রেম স্যাম্পলিং রেটের পরিবর্তে অপটিক্যাল ফ্লো করে দিব, করে জাস্ট ওকে দিব। সেই ক্ষেত্রে আমরা একটু স্মুথ প্লেব্যাক পাবো, কারণ ও ফ্রেম কিছু নিজে থেকে অ্যাড করার চেষ্টা করবে। বাট স্পিড বাড়ালে এটা করার প্রয়োজন নেই। আমরা যদি কখনো কম এফপিএস এর ফুটেজ নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটার এফপিএসটাকে একটু কমিয়ে দেওয়ার, অর্থাৎ অপটিক্যাল ফ্লো দিয়ে দেওয়ার। ধরেন আপনি স্লো করলেন, আপনার ফুটেজের এফপিএস হলো 60 এফপিএস। এফপিএস কীভাবে বুঝবেন? এফপিএস বোঝার সব থেকে সহজ ওয়ে হচ্ছে এই যে ফুটেজটা সিলেক্ট করে ইনফোতে আসেন, এখানে দেখেন লিখাই আছে 29.97 এফপিএস। এই জায়গাটা থেকে দেখবেন যদি আপনার কোনো ফুটেজ 60 এফপিএস এ শ্যুট করা হয়, তাহলে আপনি সেইটার ধরেন 24 এফপিএস পর্যন্ত স্মুথ থাকবে, কারণ সাধারণত 24 এখনও এফপিএস স্ট্যান্ডার্ড ধরা হয় মোটামুটি, সেই পর্যন্ত আপনি স্লো করতে পারেন। কিন্তু আপনি যদি 24 এফপিএস এ শ্যুট করেন, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন, এটা আমি শ্যুটের ক্ষেত্রে বলছি, মুভি কন্টেন্ট বা ইনফোগ্রাফ কন্টেন্টের ক্ষেত্রে ভিন্ন, কারণ এই ধরনের কন্টেন্টে প্রচুর পরিমাণে ইফেক্ট প্রিসেট আমরা অ্যাপ্লাই করি, সেই জায়গাটিতে ওইটা চোখে পড়ে না অত। বাট ক্যামেরা কন্টেন্টের ক্ষেত্রে মূল জিনিসটাই থাকে হচ্ছে ভিডিও ফুটেজ। আপনি যদি 24 এফপিএস এ শ্যুট করেন, সেই ক্ষেত্রে আপনি যত কম স্লো মোশন করে বা স্পিড কমিয়ে পারা যায় তত কমই হচ্ছে আপনার জন্য ভালো, এবং আপনি চেষ্টা করবেন যাতে করে আপনি বেশি এফপিএস এ শ্যুট নিতে পারেন। কারণ বর্তমান সময়ের প্রত্যেকটা মোবাইল ফোন যেগুলো আছে, সেই মোবাইল ফোনেও কিন্তু 60 এফপিএস এ শ্যুট নেওয়া যায়। আমার যে ভাঙ্গা ফোন দিয়ে আপনাদেরকে ক্লাস দেখাচ্ছিলাম, আমি তো খুবই একটা বাজে অবস্থার ফোন ব্যবহার করি, অনেক আগে 3-4 বছরের, ওইটায় 4K 60 এফপিএস আছে। তাহলে বুঝতেই পারছেন যে বর্তমান সময়ের ম্যাক্সিমাম মোবাইল ফোনেই 4K 60 এফপিএস আপনারা খুব ইজিলি দেখতে পাবেন। ওকে, সেই ক্ষেত্রে সেইভাবে শ্যুট করার চেষ্টা করবেন। এখন দেখেন এই মোটামুটি ওভারঅল জিনিসপত্র কিন্তু এরকমভাবে কাজ করে এবং এরকমভাবে আপনি করতে পারেন। এরপরে আমরা অপাসিটি নামে একটা অপশন আছে আমাদের সামনে, সেই অপাসিটি অপশনটাকে আমরা দেখার চেষ্টা করব। অপাসিটি অপশনটা ঠিক আসলে কিভাবে কাজ করে, আমি যদি কারো ক্যাপকাটের ক্লাসের কথা মনে থাকে, বা যারা ক্যাপকাটের ক্লাস করেছেন এবং আজকের প্রিমিয়ার প্রো ক্লাস করছেন, তারা এটা ধরতে পারবেন যে অপাসিটিটা কীভাবে কাজ করে। যাই হোক, ধরেন এইটা একদম ডিরেক্ট ভিজিবল আছে, আমি চাচ্ছি যে এইটার ভিজিবিলিটিটা একটু কমাবো। সেক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পরে ইফেক্ট কন্ট্রোলে এসে, ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এই যে অপাসিটি অপশন থেকে এখানে 100 আছে, আমরা এটাকে কমিয়ে ধরেন 10-20 করতে পারবো। বাই দ্য ওয়ে, এই জায়গায় যে রুলার টুলগুলো দেখতে পাচ্ছেন, এই টুলগুলো কিন্তু আপনি বর্তমান সময়ে যেই আপনার সফটওয়্যারগুলো আছে, বর্তমান সময়ে আপনার কি সফটওয়্যার আছে, বর্তমান সময়ে আপনার সফটওয়্যার আছে হচ্ছে প্রিমিয়ার প্রো 2026, যেটার মধ্যে এআই ইন্টিগ্রেটেড আছে এবং ভিন্ন ভিন্ন জিনিস আছে। সেই সফটওয়্যারে কিন্তু আপনি এই ফাংশনগুলো কিছু কিছু কম দেখতে পারেন এবং সফটওয়্যারটা একটু দেখতে সুন্দর হতে পারে, কারণ যেহেতু এটা আপডেট মডেল। বাট মোটামুটি ওভারঅল সকল সফটওয়্যারই সেমভাবে থাকে, সেমভাবেই কাজ করে। আমি নেক্সট ক্লাসে হয়তো বা খুব বেশি ক্লাস নিব না, 1-2টা, এবং বাকিগুলো ক্লাস পরপর নিব। সো সেই ক্লাসগুলোতে আমি হচ্ছে ডিটেলসে ওইভাবে দেখাবো। এভাবে করে আপনি এই মোটামুটি এডিট করতে পারবেন। যাই হোক, আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিই। আমরা সাধারণত ফুটেজ এনে কাট কপি পেস্ট বা এই ধরনের জিনিসপত্র, তার সাথে টেক্সট অ্যাড করা, মোশন গ্রাফিক্স এই ধরনের কি ফ্রেম কীভাবে কাজ করে, এইটা মোটামুটি জানলাম। আমরা ধরেন কোনো ফুটেজকে যদি ক্রপ করতে চাই, ধরেন আমাদের এই ফুটেজটাকে আমরা ধরেন এই ফুটেজটার উপরে এই ফুটেজটাকে নিয়ে আসি। আমি তো এটার স্পিডটা কমিয়ে দিয়েছি, আমি জাস্ট এটার স্পিডটাকে স্বাভাবিক করে দিই। ধরেন এটা 100 ছিল না, আমি এটাকে 100ই করে দিই, এই হচ্ছে স্বাভাবিক। ধরেন আমি এই ফুটেজটার উপরে এইটা নিয়ে আসলাম। এখন এখান থেকে মোশনে গিয়ে হয়তো বা আমি এটাকে এরকমভাবে ছোট করলে এই ফুটেজটার উপরে এই ফুটেজটা থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে নদীর অংশ কেটে ফেলতে, বা এই পাশ থেকে কিছু অংশ কেটে ফেলতে। কাটার জন্য 26 এখানে ডিফল্ট অবস্থাতে কাটার অপশনগুলো অটোমেটিক চলে আসে।
কিন্তু 26-এর আগের ভার্সান যেগুলো আছে সেগুলোতে আলাদা ক্রপ ইফেক্ট অ্যাপ্লাই করে এখানে আনতে হয়। ধরেন জাস্ট এই ইফেক্টসে আসবেন, আসার পরে সার্চে এই যে ক্রপ লিখবেন, দেখেন ট্রান্সফরমেশনের মধ্যে ক্রপ নামে একটা ইফেক্ট বের হয়েছে না, এই ইফেক্টটা হচ্ছে জাস্ট ফুটেজের উপরে ড্র্যাগ করেন, এইখানে দেখেন এরকমভাবে অটোমেটিক ক্রপ লেখা সামনে এরকম চলে আসছে। এই জিনিসটা 26-এ কিন্তু অটোমেটেড থাকে ডিফল্ট অবস্থাতে, এরকম ইফেক্ট ড্র্যাগ করে এনে ফেলতে হয় না। বাট 26-এর আগের যতগুলো ভার্সান আছে সবগুলোর ক্ষেত্রে এরকমের ইফেক্ট এখানে নিয়ে আসতে হয়। এখন আপনি চাইলে এটা লেফট সাইড কাটতে চাচ্ছেন, লেফট সাইডের ভ্যালু বাড়ালে কাটবে। আপনি টপ দিয়ে কিছু কাটতে চাচ্ছেন, টপ দিয়ে কাটতে পারবেন। রাইট সাইড কাটতে চাচ্ছেন, রাইট সাইড দিয়ে কাটবেন। এপাশ দিয়ে কাটতে চাচ্ছেন, এপাশ দিয়ে এরকমভাবে কাটতে পারবেন, কোনো ইস্যু নেই, আপনি আপনার মতো করে কাটতে পারবেন। এবং আপনি চাইলে এটার ফেদারটাকে এরকম বাড়িয়ে এটাকে নিচের ফুটেজের সঙ্গে ব্লেন্ড করারও চেষ্টা করতে পারবেন। আবার আপনি ধরেন এই জায়গাটিতে আর একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে, ধরেন আপনি কাটবেন না, আমি জাস্ট এটাকে এরকমভাবে মিনিমাইজ করে দিলাম, আমরা এটাকে কাটবো না, কাটাটাকে ডিলিট করে দিলাম। আমরা এটাকে নিজেদের যেই টুল আছে সেই টুলের সাহায্যে এটাকে ড্র করব। এখানে অনেকগুলো টুল আছে না, টুলের সাহায্যে আমি ড্র করব। সো ক্রপটা ইফেক্টটা এখানে দিয়ে আসার পর এইটার উপরে যদি ক্লিক করি, এখন এই দেখেন এই অটোমেটিক কিন্তু ওই যেই জায়গায় যতটুকু এইটা থাকবে অতটুকু ও নিজে থেকে এরকমভাবে ক্রপ করে ফেলবে। এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল প্রসেস। বাট আপনি এর থেকেও সুন্দর ক্রপ করার প্রসেস আছে, এর থেকেও সুন্দরভাবে ক্রপ করা যায়। আমরা সেই সুন্দরভাবে ক্রপ করার যেই পথ, সেই সুন্দরভাবে ক্রপ করার পথটা দেখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমাদের জন্য সেইটা আরও অনেক বেশি ভালো হবে, সেটা হচ্ছে অপাসিটি থেকে ক্রপ করা। আপনার এইখান থেকে ক্রপ করার থেকে অপাসিটি থেকে ক্রপ করলে অটোমেটিক একটা ওর সেটিং নিয়ে নেবে। এরপরে আপনি চাইলে আপনার মতো করে এটাকে কিছু জায়গায় লম্বা, কিছু জায়গায় এরকম কোনাকুনি, কিছু জায়গায় এই পাশ দিয়ে এরকম কোনাকুনি, তারপরে এই পাশটা হয়তো বা ঢুকিয়ে রাখতে পারলেন, এরকম করে আপনি আপনার মতো করে যেভাবে খুশি সেইভাবে আপনার এই যে উপরে আনা ফুটেজ যেটা, এই ফুটেজটাকে আপনি কাট কপি দিতে পারবেন। অর্থাৎ পুরো প্রসেসটা কিন্তু খুব যে ঝামেলার, খুব লেন্দি, খুব অড এরকম কিছু না, খুবই একটা ইজি প্রসেস। আমরা আমাদের যখন দৈনন্দিন জিনিসপত্র করব বা এই কাজগুলো করব তখন এগুলো অ্যাপ্লাই করব। আপনাদের টাস্ক হচ্ছে এই যে নেক্সট ক্লাস, আজকের যে ক্লাসটা হচ্ছে, অর্থাৎ এর পরবর্তী ক্লাস হওয়ার আগ পর্যন্ত হয়তো একদিন, সর্বোচ্চ একদিন থেকে 2 দিন গ্যাপ থাকতে পারে, কারণ আমাদের ক্লাস শেষের দিকে চলে এসছে এবং আমরা হয়তো বা টানা ক্লাস নিলে বাকি জিনিসপত্রগুলো খুব দ্রুত কাভার করে ফেলতে পারবো। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা এই যেই জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলোকে যেটা করবো, আমরা একটা ভয়েস ওভার নিয়ে আসবো এবং ফুটেজ, ইচ্ছা মতো ফুটেজ সংগ্রহ করে নিজে থেকে চেষ্টা করব যারা প্রিমিয়ার প্রোতে কাজ করবেন এখানে মিলিয়ে ফুটেজ এবং ভয়েস ওভারের সাথে মিলানোর। এরপরে আমরা ট্রানজেকশন আরও ভিন্ন ভিন্ন ইফেক্ট যাতে করি, যতটুকু আমরা করেছি ততটুকু সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সফটওয়্যার হয়তো বা আমরা আজকের লেসনের পরে বা আগামীকালকে সকালের নেক্সট ডে সকালের মধ্যে সফটওয়্যার আপনাদেরকে প্রি অ্যাক্টিভ ভার্সান দিব, যাদের ডিভাইসে চলে, যারা আসলে সাবস্ক্রিপশন মডেলে যেতে পারবেন তারা ওই দিকে যাবেন। যদিও বর্তমান সময় একটি ইস্যু চলছে মূল্য বৃদ্ধি সহ অ্যাকাউন্ট সমস্যাজনিত, বাট তাও আপনাদের উপর ডিপেন্ড করছে। যাই হোক, এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আমরা যেহেতু আজকের মতো শেষ করবো এবং আপনাদের মন্তব্য পড়বো, তো এইটার কাজটাকে যতটুকু করেছি ততটুকু এখানে সেভে দিব, একটা সেভ করে রাখবে, যাতে পরবর্তী দিন আবারও এইটার ফোল্ডারটা ওপেন করলে আমি সেইখান থেকে পাই, বা আমরা কিছুক্ষণ পর যখন এই ফোল্ডারটা ওপেন করব এই জায়গা থেকেই পাই, এরকম একটা চিন্তাভাবনা রেখে হচ্ছে ইনফোগ্রাফ কন্টেন্টের জন্য না, শুধুমাত্র আমরা ক্যামেরা কন্টেন্ট যারা তৈরি করবেন তাদের জন্য ডেডিকেটেড ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমরা সেখানে ডেডিকেটেডলি শিখাবো। বাট সেইটা আলাদা হবে, যেহেতু অনেকের চাহিদা ক্যামেরা কন্টেন্ট না, অনেকের চাহিদা হচ্ছে ইনফোগ্রাফ কন্টেন্ট। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা ইনফোগ্রাফটা দিয়ে আগে শুরু করেছি, সব কিছুই আমরা শিখাবো। এবং আমাদের যে খুব বেশি ক্লাস বাকি আছে এরকমও না, হয়তো বা নেক্সট মান্থ শেষ হওয়ার আগে আমাদের সকল ক্লাস শেষ হয়ে যাবে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে সব কিছুই দেখতে পারবেন। আমি ফাঁকে ফাঁকে মোবাইলের জন্য ডেডিকেটেডলি ভিন্ন ভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব এবং ক্যামেরা কন্টেন্টের জন্য আলাদাভাবে পুরো জিনিসপত্রগুলো শেখানো হবে। অর্থাৎ এই যে সময়টা আছে এর মধ্যে বাকি যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কাভার হয়ে যাবে। এবং আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে যে প্র্যাকটিসটা অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে করবেন। এবং এরপরে মেহেদি ভাই যখন এসইও, কপিরাইট, বাইপাস এবং মিউজিক সহ বাকি জিনিসপত্রগুলো শিখাবেন, চ্যানেল ক্রিয়েশন, সেগুলো তখন দেখে নেবেন। রিফাত খান ভাই, আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো ছাড়া কি কি এডিটিং সফটওয়্যার শেখানো হবে? এডিটিং সফটওয়্যার হচ্ছে গিয়ে আমরা ক্যাপকাট শিখেছি, অডিশন শিখেছি, অডাসিটি আমরা প্রথমে শুরু করেছিলাম অডাসিটি, তারপরে অডিশন, তারপরে ক্যাপকাট দেখেছি মোবাইল এবং কম্পিউটার বেসিক লেভেলে,
প্রিমিয়ার প্রো শিখছি, তারপরে আমরা আফটার ইফেক্ট দেখব, এরপরে আমরা ফটোশপ দেখব। 7টা মোটামুটি মানের এই মুহূর্তে দাঁড়িয়ে প্রফেশনাল সফটওয়্যার আমরা দেখাবো, তবে এর মধ্যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টটাকে ভালোভাবে শেখানো হবে, যাতে করে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন সেগমেন্টে কিছু না করলেও এই যে স্কিলটা তৈরি হচ্ছে, এই স্কিল ব্যবহার করে বাইরে জব করেন বা ফ্রিল্যান্সিং করেন সেটা করতে পারবেন। ভাই মোবাইল দিয়ে ফুটেজ অ্যানিমেট বা মোশন গ্রাফিক শেখানো, কারণ এটা বেশি জরুরি। হ্যাঁ, মোবাইলের সাহায্যে যতটুকু যেইটা করা যায়, যেই সফটওয়্যারের মাধ্যমে যেভাবে করা যায়, সেইটা আমরা এই ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে ডেডিকেটেডলি দিব টিউটোরিয়াল, যাতে করে আপনারা সেইটা আপনাদের মতো করে দেখে নিয়ে এই জিনিসপত্রগুলো, যারা শুধুমাত্র মোবাইল ইউজার আছেন তারাই এই জিনিসপত্রগুলো করতে পারেন বা শিখতে পারেন। ওকে আপনারা স্টুডেন্ট আইডিটা লিখুন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়াটা খুবই জরুরি, এবং এর সাথে সাথে হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও করুন। এগুলো কি ক্লাসের মধ্যে দিবেন নাকি মোবাইল ইউজারদের জন্য, নাকি আলাদা করবেন? মোবাইল ইউজারদের জন্য পুরো সেগমেন্টটা আলাদা থাকবে, যাতে করে যারা মোবাইল ইউজার আছেন তারা হচ্ছে গিয়ে আলাদাভাবে পুরো জিনিসপত্রগুলো তাদের মতো করে দেখে নিতে পারেন, যাতে কম্পিউটার ইউজাররা আলাদাভাবে করতে পারে। প্রিমিয়ার প্রো যারা শিখবে তারা প্রিমিয়ার প্রোতে ফোকাস দিবে। এখন তো জিনিসটা সেপারেট হয়ে গেছে, যারা ক্যাপকাট শিখবে তারা ক্যাপকাটে ফোকাস দিবে, এবং যারা মোবাইল ইউজার তারা এই সেগমেন্টে ফোকাস দিবে। সেই ক্ষেত্রে আর সমস্যা হবে না। ভাই আমরা এআই কোনো আপনার বেশি অপশন নাই, আমরা এআই রিলেটেড ক্লাস নিব এবং এআই শিখতে পারবেন। একটা ডেডিকেটেড ক্লাস থাকবে স্ক্রিপ্ট থেকে শুরু করে ফাইনাল ভিডিও পর্যন্ত। ভাইয়া ফ্রিল্যান্সিং করতে চাই না, আমার পিসি কনফিগারেশন এত ভালো না, কন্টেন্ট করতে চাই, সেটাই বেস্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেইটাই করবেন, সমস্যা নেই তো। ভাই একটা অনুরোধ, ক্লাসগুলো গ্যাপ দিয়েন না, কনফিডেন্স হারিয়ে ফেলি। গ্যাপ প্রথম মানে ক্লাস হলে 2-3টা পরপরই হয়, তারপর হয়তো বা 2-3 দিন গ্যাপ পরে, এরপরে আবার হয়। তবে আজকের পর থেকে ওইভাবে আর গ্যাপ আপনারা পাবেন না, কারণ এরপর থেকে টানা ক্লাস যাবে আশা করছি। স্যার আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে গেলে কি আমাদের ফ্রি সাপোর্ট দেয়া হবে? আপনাদের সাপোর্টটা অল টাইম খোলা থাকবে, অর্থাৎ লাইফ টাইম বলা যায় এক ক্ষেত্রে। যতদিন আপনারা গ্রুপের মধ্যে নিজেরা উল্টাপাল্টা কন্টেন্ট পোস্ট করে ভায়োলেন্স তৈরি করবেন না করবেন, গ্রুপ যতদিন রিমুভ না হয়ে যাবে, ধরেন আপনারা ভায়োলেন্স করলে, হাবিজাবি এই ধরনের জিনিসপত্র করলে ফেসবুক গ্রুপগুলো ডিএক্টিভ করে দেয়, ততদিন পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন। এছাড়াও আমাদের সাপোর্ট যেই মাধ্যমটা আছে সেটা তো সবসময় অনই থাকে। ভাইয়া অ্যাক্টিভ প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করব, এক্সপোর্ট এ ডাউনলোড করে সেটা কি ইউটিউবে আপলোড করতে পারবো আগামীতে? জি অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। গ্যাপ না দিয়ে প্র্যাকটিস করার সময় হবে না তো? জি, এইটা হচ্ছে মূল বিষয়। আপনাদের যেই জিনিসপত্রগুলো শিখায় সেটা তে একটু গ্যাপ প্রয়োজন, সেটা প্র্যাকটিস করা প্রয়োজন। বাট সমস্যা হচ্ছে যে এখানে কিছু মানুষ আছে যারা গ্যাপ চায় না, তাদের উদ্দেশ্য হচ্ছে এই ক্লাসগুলো না, বা এই ধরনের শেখা উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য ভিন্ন মোটামুটি। তাদের উদ্দেশ্য কি সেটাও মোটামুটি আমরা জানি, বাট তাও যেহেতু সবার মতামত নেওয়ার চেষ্টা করি। এখন ঠিক আছে, 1 ঘন্টা হলে আমাদের অনেক ভালো হয়, তবে নেক্সট ক্লাস আমরা একটু লম্বা সময় ধরে নেওয়ার চেষ্টা করব। আশা করছি যে সেইটার প্রস্তুতি নিয়ে আসবেন, নেক্সট ডেতে না হলেও তার পরের দিন হবে ইনশাল্লাহ। অনেকেই মোটিভেশন হারিয়ে ফেলেছে, শুরুতে সবাই ক্লাসে অ্যাক্টিভ ছিল, এখন এতজন। সবাই তো আর প্রিমিয়ার প্রো শিখবে না, কেউ মোবাইল শিখবে, কেউ ক্যাপকাট শিখবে, কেউ প্রিমিয়ার প্রো শিখবে, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। আমার মনে হয় ভিডিও এডিটিং যদি একটু ফুল ভিডিও এডিট করে দেখানো হয় তাহলে ভালো হয়। এইখানে বিষয়টা হচ্ছে যে যে প্রসেসে আগাচ্ছি সেই প্রসেসে বেসিকটা জানা দরকার। এখন আপনার যেটা মনে হচ্ছে এরকম অনেকেরই মনে হয়, কারণ সবাই এক্সপেক্ট করছে যে সে যেই নিশে কন্টেন্ট তৈরি করবে সেই নিশে আমি একটা ভিডিও তৈরি করে দিব, সেইভাবে দেখে দেখে সে সামনের ভিডিওগুলো এডিট করা শুরু করবে। বাট সমস্যা যেটা হয়, তাহলে আপনি নিজে থেকে শিখতে পারবেন না। কিছু আগে বেসিক শিখেন, ওই জিনিসপত্রগুলো সামনে দেখানো হবে। ভাই আমাদের যে ক্লাসগুলো করানো সেগুলো কি লাইফ টাইম ব্যবহার করতে পারবো? ক্লাসগুলো গ্রুপে থাকবে, আপনারা
যদি কপিরাইট রিলেটেড ঝামেলা বা এই ধরনের না হয় তাহলে গ্রুপে থেকে যাবে। যাই হোক, সবার মোটামুটি প্রশ্ন পড়ে ফেলেছি। আজকে মনে হয় না যে আর তেমন কোনো প্রশ্ন আছে আপনাদের। তাহলে আমরা আজকের মতো শেষ করার চিন্তা করি। আচ্ছা, ভাইয়া ক্লাসগুলো একসাথে আমাদেরকে লাইফ টাইমের জন্য বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝিয়ে দিলে বলতে হচ্ছে যদি মানে আপনাদের দিয়ে দেওয়ার কথা বলেন, সেই ক্ষেত্রে তো আসলে দিয়ে দেওয়ার প্রসেস নেই, কারণ এমনিতেই এরপর অনেকেই নিয়ে এই জায়গায় আছে যারা বাইরে নিয়ে বিক্রি টিক্রি করবে সেই ধান্দায় আছে। সো ওইটা করা পসিবল না, বাট গ্রুপে থাকবে। সেইখান থেকে হচ্ছে গিয়ে আপনারা দেখে নেবেন, গ্রুপে থেকে যায় সমস্যা হয় না। যদিও বা ডিলেট হয়ে যায় তাও আমরা পরবর্তীতে আবার কপিরাইট স্ট্রাইকের কারণে, কপিরাইট রিলেটেড ইস্যুর কারণে ডিলিট হয়ে গেলে আমরা আবার রি আপলোড করে দিই। ভাই এই ক্লাসগুলো সিরিয়ালি পাওয়া যায় কিনা এটা যদি একটু সলভ হতো। হ্যাঁ, আমরা সব ক্লাস শেষ হলে একটা শিটে ক্লাসগুলো 1 2 সিরিয়াল করে শিটটা দিয়ে দেবো গ্রুপে, সেই শিটে ক্লিক করলে সেই ক্লাসে চলে যাবে। সমস্যা নেই, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, পুরো প্রসেস আমরা অর্গানাইজ করে দিব আপনাদের। যাই হোক, সো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ডেতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।